শুরু করুন মিতা। আমি পেছন থেকেই বলছি, আমার মা খুব সুন্দরী ছিলেন, বয়স খুব কম ছিল, 10-11 বছর হবে। তো মা সংসার ব্যাপারে কিছু বুঝতো না। তো বাবার একটু আমার মার সাথে রাগারাগি ছিল না, দাদাকে খুব ইয়ে করতো যে তুমি কেন আমাকে এত ছোট একটা মেয়ে বিয়ে দিয়েছো যে সংসার ব্যাপারে কিছু বুঝে না। তো এরকম করে বাবা বিয়ের কিছুদিন পরেই চলে গেছে। পরে যাই হোক, একটা সময় আমি পেটে আসি আমার মার। তো তখন থেকে আমার বাবা আবার বাড়িতে কম আসতো, ঢাকায় বেশি থাকতো। কি করতেন ঢাকাতে? ঢাকায় তখন সে ওই যে হোটেলে চাকরি করতেন। জি। তারপরে আমি হওয়ার পরে আমার বাবাকে খবর দিয়েছেন দেখার জন্য। তো আসছে উনি, আসার পরে আবার চলে গেছেন। তো বাবা বাড়িতে আসা যাওয়ার খুব গ্যাপ ছিল। তো এটা হয়তো বা আমার মার পছন্দের ছিল না। পরে এক সময় উনি আরেকটা সম্পর্কে জড়িয়ে যান। আপনার বাবা? না, আমার মা। আপনার মা আরেকটা সম্পর্কে জড়িয়ে যান? জি। আমি তখন 15 কিংবা 20 দিনের মতো আমার বয়স। ওই সময়টাতে আরেকটা সম্পর্কে জড়িয়ে যায়? জি। ওকে। পরে হচ্ছে মা আমাকে রেখেই চলে গেছেন, ওনার সাথে চলে গেছেন। উনি বিয়ে করবে না, উনি মজা করার জন্যই সম্পর্কটা করেছিলেন। তো যখন উনি বিয়ে করছে না, তখন ওই মুহূর্তে সে পরে আমার বাবার কাছে আসছিল। তো আমার বাবা বলতেছে যে আমার অতটুকু ছোট বাচ্চা ফেলে তুমি চলে গেছে, এখন আর আমি তোমাকে নিব না। ওকে, তারপরে উনি ওনার বাবার বাড়ি গিয়েছেন, ওখানে উনি জায়গা পায়নি। তখন উনি কি করবে, তো এই সময় উনি নাকি মানে মেন্টালি অসুস্থ হয়ে পড়েন। তো পরে উনাকে ওনার বাবা মা এখন আশ্রয় দিতেই হবে, যেহেতু অসুস্থ হয়ে গেছে, কেউ নাই। তো মা এরকম চিকিৎসা অবস্থায় থাকেন, আর আমাকে আমার বাবার বোন ছিল যে ওনার কাছে আমাকে রাখতে দিয়েছেন। আপনার মা যখন মা হলেন সেই সময়টাতে তার বয়সটা কত? তখন তার 15 থেকে 16 বছর। একদমই কিশোরী বয়স। জি। তারপরে আমি আমার ফুপুর কাছেই বড় হয়েছি প্রায় 3 বছর পর্যন্ত। তারপরে আমার ফুপু প্রেগনেন্ট হয়ে যায় অবস্থাতে, তখন বাবা সেই মুহূর্তে কি করবে, পরে বাবা আমাকে ঢাকায় নিয়ে এলো। ঢাকায় নিয়ে যাওয়ার পরে ছোট্ট একটা বাচ্চা, উনি কাজও করতেছেন, আবার ওখানেই আমাকে রাখার ব্যবস্থা করছেন। তো হচ্ছে না আসলে বিষয়টা। পরে বাবা যেখানে থাকতো সেখানে আরেকটা ইয়েকে পছন্দ হয়, মানে দ্বিতীয়বার ওনাকে বিয়ে করেন। তো এইভাবে বিয়ে দেওয়ার পরে ফার্স্ট ওয়াইফের সাথে কি ডিভোর্স হলো আপনার বাবার? হ্যাঁ, ওটা তো ডিভোর্স। প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেল। জি। ওকে। তারপরে তো এখন এই মার সাথেই সম্পর্ক। তারপরে মা আমাকে পালতেছে ভালোই, নিজের মেয়ের মতোই আদর যত্ন করছে। তো এক সময় আমার এই মাও প্রেগনেন্ট হয়ে যায়। তারপরে তো ওনারও একটা মেয়ে হয়। এই মেয়ে হওয়ার পর থেকে আমি এখন বুঝতে পারছি যে একটু ভালোবাসাটা যেন ডিফারেন্ট হয়ে গেছে, আগের মতো না। কিন্তু তারপরও মনে হয় নাই, মানে আমি তখন জানতামও না যে সে আমার সেকেন্ড মা বা কিছু, লোকের কাছে শুনতাম। তারপরে যাই হোক, এরকম করে অনেক বছর হয়ে গেছে। তারপরে এক সময় আমার বাবা মানে বলছে যে আমি তো আর এখানে হচ্ছে না, আমি একটু দেশের বাইরে যাব। তো উনি দেশের বাইরে চলে গেলেন, উনি এভাবে টাকা পাঠাচ্ছেন। আমার মা আবার অত শিক্ষিত ছিল না, টাকা পয়সার হিসাব টিসাব রাখতে পারেনি। তো বাবার মাঝখানে খুব অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে থেকে উনি চলে আসার পরে বাবার ধারণা ছিল যে তার ব্যাংকে হয়তোবা কিছু টাকা আছে যেটা দিয়ে উনি কিছু করতে পারবেন। তো বাবা এসে দেখে যে আসলেই কোনো টাকা পয়সা নাই। তারপর থেকে তো মার সাথে মানে রাগারাগি, তারপরে মারধর করে একটা সময় মাকে। এগুলো আপনি নিজের চোখে দেখেছেন? নিজের চোখে দেখেছি। মানে বাবার ধারণা ছিল যে আমার মা হয়তো বা তার বাবার বাড়ি টাকাগুলো দিয়ে দিয়েছেন এর জন্য। তো এর জন্য খুব মারধর হতো। মানে এই বিষয়গুলো আমার খুব মানে ব্রেনে কাজ করতো যে কেন এরকম হলো। তো এগুলো দেখতে দেখতে একসময় খুবই অসুস্থ হয়ে যায় আমি। তো আমার বাবার দুঃসম্পর্কে একটা ভাই আছেন, উনি হচ্ছে ডাক্তারের কম্পাউন্ডারে চাকরি করতেন। তো আমাকে বলেছে তুমি যেহেতু অসুস্থ হয়ে গেছো, তাহলে চলো তুমি আমার ডাক্তার তোমাকে দেখাবো। তো গিয়েছি, ওখানে আমার প্রেশার মাপে প্রচুর হাই প্রেশার হয়ে গেছে। তো উনি বলতেছে ওষুধ দিয়েছেন কিছু, আর এমনিতে সাজেস্ট করেছেন যে যদি বাইরে কোথাও বেরিয়ে আসে তাহলে ভালো হবে। তো তখন আমার ওই চাচাটা বলতেন যে ঠিক আছে, তাহলে চলো আমার বোনের বাড়ি তুমি বেড়ায় আসবা। তো বাবাকে বললো, পরে আমি ওখানে গিয়েছি। ওখানে যাওয়ার পরে হচ্ছে ওই চাচার বোনের হচ্ছে ননদের ছেলের সাথে আমার পরিচয় হয় ওখানে। ওকে। উনি দেখে আমাকে পছন্দ করে এক সময় আমাকে ফোর্স করে ওনাকে ভালোবাসার জন্য। তো আমি বলতেছি যে তখন কোন ক্লাসে পড়েন আপনি? তখন আমি 6-এ। ক্লাস 6-এ পড়েন, তার মানে আপনার বয়স 11 থেকে 12 বছর। যে ছেলেটা আপনাকে প্রপোজ করলো সে আলটিমেটলি আপনার ওই ডাক্তার কম্পাউন্ডারের কোন এক আত্মীয়, রাইট? জি। ওকে। সেই ছেলেটার বয়স কত ছিল? উনি তখন ইন্টারমিডিয়েট দিয়েছেন। ফাইন। তারপর
তারপর আমাকে বলতেছে যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তোমার সাথে আমি ভালোবাসার সম্পর্ক করতে চাই। তখন আমি বলেছি যে আমি তো করব না। তো বলতেছে কেন, তুমি কেন রাজি না? তো আমার ফ্যামিলির যে ব্যাপারগুলো এগুলো নিয়ে তার সাথে ডিসকাস করলাম। তখন সে বলতেছে যে দেখো, আমি তোমাকে পছন্দ হয়েছে, তোমার কি আছে না আছে এগুলো আমার দরকার নেই, তোমার সাথে আমার বিয়ে হবে এটাই হচ্ছে বড় কথা, আর কারো দরকার নেই। তো তখন আমি বললাম যে ঠিক আছে, এটা নিয়ে আমি চিন্তা করব, তারপর আপনাকে জানাবো। তো বলতেছে তুমি তো চলেই যাবা, তাহলে তোমার সাথে আমার যোগাযোগ হবে কিভাবে? তখন পরে ওনার অ্যাড্রেসটা নিয়ে আসলাম আর আমার অ্যাড্রেসটা দিয়ে আসলাম। তারপরে হচ্ছে উনি অনেকদিন পরে আমাকে একটা চিঠি পাঠায়। তো চিঠি পাঠানোর পরে চিঠিটা পড়ে ভালোই লাগলো। পরে আমি এই চিঠিটা নিয়ে অনেক ভাবতে থাকলাম যে লোকটা তো আমাকে মনে হয় সত্যি সত্যি ভালোবাসে। আর যেহেতু আমার এই বাসায় থাকতে ইচ্ছা করে না, বাবা মার ঝগড়াঝাটি, এখন যদি আমি কোথাও চলে যাই এই সংসার থেকে, তাহলে হয়তোবা আমার এই অশান্তিটা হবে না, আমি ভালো থাকবো। ওই কথা চিন্তা করে পরে আমি রাজি হয়ে গেলাম। পরে আমি একটা চিঠি পাঠালাম যে হ্যাঁ আমি রাজি আছি। তো এরকম করে আমাদের প্রায় প্রতি সপ্তাহে 2টার মতো চিঠি আসতো, এরকম দেওয়া নেওয়া হতো। প্রায় 3-4 মাস পরে হঠাৎ আমি আবার পড়াশোনার পাশাপাশি হাতের কাজ শিখতে খুব পছন্দ করতাম। তো আমি বিভিন্ন জায়গায় হাতের কাজ শেখার জন্য যেতাম। তো একদিন আমার এলাকা দিয়ে আমি যাচ্ছি, হঠাৎ তাকে দেখে ফেলি। সেও আমাকে দেখে ডাকছে। তো আমি অবাক হয়ে গেছি। কিছুক্ষণ আমি একদম চুপ ছিলাম যে যেই লোকটাকে আমি সেই চাঁদপুরে দেখে আসছি, সেই লোকটা হঠাৎ করে ঢাকায়, তাও আমার এলাকার মধ্যে কিভাবে আসলো? পরে উনি আমাকে দেখেই বলতেছে যে আমি না তোমার কাছে আসছি। তখন আমি অবাক হয়ে গেলাম যে এত দূর থেকে সে আমার কাছে আসছে। আমি চিঠি পাঠাতাম ঠিক আছে, কিন্তু উনি আসবে সেটা বলেও নাই আমাকে। তো যাই হোক, তখন ওই যে গুলশান পার্কটা ছিল, তো আমাকে সেখানে নিয়ে গেছে। যাই হোক গেলাম, যাওয়ার পরে কথা টথা বললাম। এখন বলতেছে যে আমি তোমাকে তো আমার খুব দেখতে ইচ্ছা করে মাঝে মাঝে, এখন কি করব? তো আমি বলতেছি দেখেন, আমার তো আসলে এরকম বাইরে বের হওয়ার অভ্যাস নেই, আর তাছাড়া আমার খুব ভয় লাগে যে কোথায় কেউ দেখে ফেলে কিনা, পরে বাবার কাছে বিচার যাবে, এটা আমার খুব খারাপ লাগবে। তো বলতেছে যে না, দেখবে না, তুমি ওইভাবেই আসবে। তো এরকম করে প্রায় 2-3 মাস পর পর আমাদের দেখা হতো। 2-3 মাস পর পর ও ঢাকাতে আসতো ওর বাড়ি থেকে আপনার সাথে দেখা করার জন্য? উদ্দেশ্যটা ছিল আমার সাথে দেখা করার, কিন্তু ওর রিলেটিভ থাকতো ঢাকা, ওখানে আসতো। তো তারপরে একটা সময় ওর রেজাল্ট ভালো হয়। আপনি ঢাকায় কোথায় থাকতেন সেই সময়টা? আমি ঢাকায় হচ্ছে মহাখালী থাকতাম। মহাখালী থাকতেন। হ্যাঁ, যেটা বলছিলেন যে ওর রেজাল্ট ভালো হয়নি, মানে ইন্টারের রেজাল্ট ভালো হলো নাকি অন্য কোনো পরীক্ষা? না, ইন্টার। ও এইচএসসি তে ভালো করলো না, কি ছিল রেজাল্ট? মানে ফেল করেছে সে। ওকে, ভালো না হওয়া বলতে মানে ফেল করেছে, তো ভয়াবহ খারাপ। ওকে, তো ফেল করেছে। পরে হচ্ছে তার বাবা খুব চাপ দিল। তো বলতেছে যে তুমি বাড়িতে সারাক্ষণ থেকেও যদি পড়াশোনা ভালো না করো, ওদের দোকান ছিল, তো বলতেছে দোকানেও বসবে, দেন পরীক্ষাটাও দিবে। তো এখন তো ঢাকায় পার্মানেন্টলি চলে আসলো, তো আমাদের প্রায় এরকম দেখা হতো। পরে এই বিষয়টা নিয়ে আমি আমার বাবা মাকে জানাই। বাবা মাকে তো জানানো উচিত, মাকে জানাচ্ছি প্রথমে। পরে মা বলতেছে যে করো, যেটা তোমার ভালো মনে হয় সেটাই করো। আমি চাইবো না যে তুমি এমন কিছু করো যে আমাদের এলাকার মধ্যে একটা নাম আছে, আমি চাই না সেইটা আমাদের খারাপ কিছু আসুক। আপনার মা এটা আপনাকে বললো? জি। ওকে, আপনি মাকে কি বলেছিলেন? বলেছিলাম ও আমাকে পছন্দ করে, আমিও ওকে পছন্দ করি। দুজনই আপনারা দুজনকে পছন্দ করেন। তারপর আমাদের সম্পর্কটা কন্টিনিউ হতে থাকে। তারপরে একটা সময় আমার বাবা খুব ঝগড়াঝাটি করে, আর ওই একই বিষয়কে কেন্দ্র করে, বিষয় নিয়ে। সেই দিন একদম খুবই খারাপ পর্যায়ে। তখন স্বাভাবিক ভাবেই সন্তানরা মার সাপোর্টই নিয়ে থাকে, তো আমিও মার সাপোর্টে কথা বলতাম। তো এই কথা বলাতে বাবা মানে আমার উপর খুব বিরক্ত হতো। পরে একটা সময় বলে উঠলো যে তুমি কার জন্য কথা বলছো, তুমি জানো এটা যে তোমার মানা। আমি এতদিন মানুষের কাছে শুনে আসছি, বাবা মার মুখ থেকে কখনোই শুনিনি। তার মানে আপনি আগে জানতেন না যে আপনার আসল মাইনি না? না, আমি জানতাম, আমি অন্যের মুখ থেকে শুনেছি, কিন্তু তাদের মুখ থেকে কখনো শুনিনি। বাবার মুখ থেকে শুনতে অসম্ভব রকমের খারাপ লাগলো, তাই তো? জি। ওকে, তখন থেকে আমার মানে কথাটা মানে খুব কানে লাগছে যে আসলেই কি এরকম? আমি তো এতদিন মানুষের কাছে শুনেছি, তাহলে তো সত্যি এরকম, তাহলে তো আমার সেই মার সাথে দেখা করা উচিত। তারপরে হচ্ছে আমি সবসময় ভাবতে থাকি যে কিভাবে দেখা করব। তো এক সময় আমাদের একটা নেবার ছিল, উনি এক সময় আমাদের গ্রামের বাড়ির ছিলেন। তো আমারও খুব উৎসাহ হলো যে তাহলে তো ওনার মাধ্যমে দেখা সম্ভব। তো বলছে যদি আপনি দেখা করাই দিতে পারেন আমার খুব ভালো হতো। তো বলছে তোমার মা তো সবসময় তোমার জন্য কান্নাকাটি করে, তাহলে আমি এবার বাড়ি যেয়ে বলবো তাকে। তারপরে উনি আপনার মার সম্পর্কে একটু জানি, ততদিনে কি বিয়ে হয়েছে আপনার মার? হ্যাঁ, যখন অসুস্থ হয়ে যায় তখন তার ভাই
ভাইরা ওই লোকটাকে ধরে তারপরে মানে তার সাথে বিয়ে জোর করে বিয়ে দিয়ে দেয়। জি, ওকে, বিয়ে করে দেয়। তারপরে ওই সম্পর্কে আছেন উনি। এখন এক্সিস্টিং ওই সম্পর্কে আছেন। জি। ওকে, ফাইন। তারপর আপনি মার সঙ্গে দেখা করলেন, তারপর কি হলো? তারপরে আমার মা আসলেন, আসার পরে দেখা করলাম, দেখা করার পর উনি প্রথমে দেখে কান্নাকাটি করলো, যেটা স্বাভাবিক। তো আমার না মার জন্য কোনো ফিলিংস আসে নাই, আমার বিশ্বাসই হচ্ছে না যে এ আমার মা, এই ভদ্র মহিলাটা মা। আম্মা। তারপরে হচ্ছে মানে কেমন জানি লাগতেছে আমার কাছে, খুবই অপরিচিত। আমার মা ডাকতেও ইচ্ছা করছে না, কিছুই না। তারপরে উনি আমাকে লাস্টে বললো, শুধু এটাই বললো যে তোমাকে আমি আমার ইচ্ছে করে ফেলে আসি নাই, আমার কিছু সমস্যা ছিল এই কারণে ফেলে আসছি। আমি তাকে কোশ্চেন করেছিলাম, আপনার মাকে আপনি কোশ্চেন করলেন প্রথম দেখাতে, তুমি আমাকে কেন ফেলে এসেছিলে? কেন ফেলে তখন আপনার মা এই উত্তরটা দিয়েছিল। হ্যাঁ, তখন বলেছে আমি বাধ্য হয়েছিলাম। যে যাই হোক, উনি ওনার মতো বললো, কিন্তু তারপরও আমার মার জন্য আমার কোনো ফিলিংস কাজ করলো না। তারপরে উনি লাস্ট যে কথাটা বলেছেন যে তুমি একবার শুধু আমাকে মা ডাকো। তা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, ডাকার জন্য পারিনি, কারণ আমি তো তাকে কখনো দেখিই নেই, কিভাবে তাকে মা ডাকবো? হুট করে তো আর মা ডাকা যায় না। তারপরে হোক ডাকি নেই, তো আমি বলছি যে আপনার সাথে যদি আমার যোগাযোগ থাকে তাহলে আমি একসময় হয়তো বা আমার মুখ থেকে শুনতে পাবেন, কিন্তু এখন আমি বলতে পারবো না। তারপরে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমি ওই যার মাধ্যমে আমার মাকে পরিচয় হয়েছে, তো উনাকে বলে দিছি যে আমি যে আমার এই মার সাথে দেখা করেছি এটা আমার এই মার কাছে বলবেন না, ইভেন কি আমার বাবার সাথেও বলবেন না। তো উনি বলছে ঠিক আছে, তুমি জানাতে না চাইলে বলবো না। তো আমিও জানাই না এই বিষয়টা, এইভাবেই আছে। তো আর কখনোই মনে হয় নাই যে আমার মার সাথে আমি দ্বিতীয়বার দেখা করি বা কথা বলি, এরকম কখনোই আমার ফিলিংস আসে নাই। তারপরে একটা সময় বাবার এরকম আরো বেশি জ্বালাচ্ছে, অশান্তি করছে। তারপরে চিন্তা করলাম যে বিয়ে করে ফেলি, তাহলে চলে গেলে আর বাবা মার এই ঝগড়াঝাটি দেখতে হবে না। তখন আপনার বয়স কত? তখন 14-15 হবে। ওই ছেলেটার সাথে এই চিন্তা ভাবনা করছেন, জি, এবং পরিবার থেকে এই ধরনের অশান্তি থেকে বের হয়ে যাওয়ার বের জন্য হওয়ার জন্য। এই ধরনের প্ল্যান। জি। ওই ছেলেটাকে কি মনে প্রাণে তখন ওই ছেলেটার প্রতি এক ধরনের এফেক্টেড হয়ে যাওয়া, একদম অদ্ভুত রকমের ভালো লাগা, ওকে দেখলে না দেখলে ভালো লাগে না, একেবারে মজে আছেন ওর প্রেমে, এরকম একটা ব্যাপার কি ছিল? এইরকম কিছু ছিল, কিন্তু আমার বেশি কাজ করতে হলো যে এখান থেকে আমাকে বের হতে হবে, ওকে, সেটা যে কোনো ভাবেই হোক না কেন। যে কোনো ভাবেই হোক। কেন বেরোতে হবে? কারণ এখানে যে মা বাবা ঝগড়াঝাটি করছে, এগুলো আমি যত দেখছি ততই আমি অসুস্থ হয়ে পড়ছি। যে আপনি চেষ্টা করছিলেন যে কোনো ভাবেই হোক না কেন আপনার এই পরিবার, যে পরিবারে আপনি বড় হয়েছেন, সেই পরিবার থেকে যে কোনো ভাবে বের হয়ে যাওয়ার। তারপরে আমি ওকে বললাম বিয়ের কথা। তো সে বলল যে এখন বিয়ে করব, এখন তো আমি নিজের পায়ে এখনো দাঁড়াতেই পারিনি। তো আমি বলছি যে দেখো, এখন আমাকে এখান থেকে বের হতেই হবে। তো সে বলল যে ঠিক আছে, আমি আমার বাবা মাকে বিষয়টা জানাই। তো সে তার বাবা মাকে জানিয়েছে। তো ওনারা প্রথমে রাজি হয়নি, পরে ও একটু রাগারাগি করলো ফ্যামিলিতে। তখন ওর বাবা এক সময় মেনে নিল যে ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা, তবে আমরা যাব, কথা বলবো ওদের সাথে। তারপরে ততদিনে ও তো ওর বাবার দোকানে বসে কাজ করছে এবং পাশাপাশি পড়াশোনা করছে, ইন্টারমিডিয়েট ফেল করেছে সগৌরবে, তাই তো? ওকে। তখন তারপরে আমি বললাম যে না, আমি এটা ফ্যামিলিগতভাবে করতে চাচ্ছি না। তখন বলছে কেন? আমি বলতেছি এখানে অনেকগুলো প্রবলেম আছে, আমি তো তোমাকে আগেই বলেছি যে আমার বাবার টাকা পয়সা নাই, সে অনুষ্ঠান করে বিয়ে দিতে পারবে না। তারপরে বলতেছে দেখো, বাবা মা এখন চাচ্ছে, কি করব? পরে আমি বলতেছি দেখো, এখন যদি আমাকে তুমি ভালোবেসে থাকো, বিয়ে যদি করতে হয় একা করতে হবে, কারণ আমি আমার বাবার অবস্থা জানি, আমি নতুন করে অশান্তি দিতে পারবো না। তখন সে রাজি হয়ে গেল বিষয়টা। তো আমরা একদিন ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে হঠাৎ করে সে আমাকে কাজে অফিসে নিয়ে যায়। আমিও জানতাম না যে আজকে আমার বিয়ে হবে। তারপরে হচ্ছে বিয়ে করে ফেলি। তখন আমার 18 বছর হয়নি, কিন্তু ওখানে 18 বছর দেওয়া হয়েছে। 3 লাখ টাকা কাবিননামা হয়। বিয়ে করার পরে এখন ওর বাবা মার কাছে জানিয়েছে। ওর বাবা মা বলছে আমরা যেখানে রাজি হয়েছিলাম তুমি সেখানে একা কেন করলে, কেন করতে গেলে, রাইট? তারপরে বলতেছে তাহলে তুমি আমার বাড়িতে আর উঠবা না। তো এখন ও কোথায় যাবে? পরে কি করব, আমি আমাদের বাসায় নিয়ে আসলাম। পরে মাকে বলেছি, বাবাকে বলেছি, কারণ তাদের আমার মনে হচ্ছে তারা খুশি হয়েছে, যেহেতু তাদের কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। তারপরে যাই হোক, আমরা ওখানেই ছিলাম প্রায় 2-3 মাস। পরে আমার হাজবেন্ডের খালা আছে, বড় খালা, ওরা সবাই ওই খালার কথা শুনেই চলে। তো ওনাকে জানিয়েছে বিষয়টা। তো উনি ওর বাবাকে যেভাবেই হোক ম্যানেজ করেছে। 2-3 মাস পরে আমাকে মেনে নেওয়া হয়। পরে আমি ওর সাথে চাঁদপুরে চলে গেলাম। আমার শ্বশুর মানে মেনে নিতে হবে দেখেই মেনে নেওয়া, কিন্তু মন থেকে যে মেনে নেওয়া সেটা আসলে হয়নি। ওনাকে সালাম করলে কখনোই সালামের উত্তর নিত না। তাছাড়া আমার সাথে কথা বলতো না। তারপরে আমি যদি ভাত বাড়তে যেতাম টেবিলে, উনি কখনোই খেতে আসতো না। আর সারাক্ষণ ওনার ছেলেকে বকা
এমনকি আমার সামনে মারতেও গিয়েছে যে কেন তুমি এরকম মেয়ে বিয়ে করলা। বড় ছেলে নিয়ে সবারই একটা আশা ছিল। তারপর হয়েছে যেটা এখন শাশুড়ি কেমন ব্যবহার করতো, বাকি মেম্বার যারা ছিল তারা কেমন ব্যবহার করতো? মোটামুটি ভালোই ছিল, কিন্তু শাশুড়ি ননদ এরা সবসময় আমাকে ভুল ধরার চেষ্টা করতো। আচ্ছা, তাদের মন পাওয়ার জন্য আমি সবকিছু কাজ করেছি, তারপরেও সব সময় ভুল ধরতেই থাকতো। এক সময় হয়েছে কি, বড় ধরনের একটা ঝগড়া হয়েছে। সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়িরা ওনারা চিটাগাং গিয়েছে বেড়ানোর জন্য। যেহেতু ঢাকায় বড় হয়েছি, পুকুর দেখে আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি একটু পুকুরে গোসল করব। ওকে। ওনাদের বাড়ির কেউ আবার পুকুরে গোসল করেন, ওনারা খুব পর্দাশীল মানুষ। ছেলের বউ কেন পুকুরে গোসল করবে, কিন্তু পুকুরটা চারপাশে ঢাকা ছিল। ওকে, তারপরেও মানে পুকুরটা পর্দাসীন পুকুর। জি, তারপরে ওখানে আমি গোসল করেছি। আমার দেবরটা হচ্ছে কি, মানে আমার সাথে এরকম আচরণ করতে মনে হয় যে আমার ভাসুর, সে আমাকে পরিচালনা করবে। তো এটা আমার পছন্দ হতো না। তো সে এসে আমাকে বলতেছে, কি ব্যাপার, আপনি কেন পুকুরে গোসল করলেন, এই সেই, আপনি জানেন না পুকুরে গোসল করে আমাদের পছন্দ না। তো বলছে আমার একটু ভালো লাগছে, আর বাড়িতে তো কেউ ছিল না। এই নিয়ে সে আমার বাবা মা তুলে গালাগালি শুরু করছে। আপনার হাজবেন্ড কি করছিল তখন? ও তো ঢাকায় থাকতো, আমি বাড়িতে থাকতাম। আচ্ছা, তারপরে হচ্ছে গালাগালি করতেছে আমার বাবা মাকে। তখন আমার খুব খারাপ লাগলো যে আমি অন্যায় করছি, আমার বাবা মাকে কেন গালিগালি করবা। তখন আমিও তার বাবা মাকে গালাগালি করি। পরে হচ্ছে সে ইমিডিয়েটলি সে আমার শ্বশুর শাশুড়িকে ফোন দিয়েছে। তারা মানে তখনই একদম চিটাগাং থেকে চলে আসছে, আমার বিচার হবে। আমার হাজবেন্ডকেও খবর দিয়ে আনা হয়েছে। তারপরে সেই আসরে কি হলো, সেখানে বলছে যে আমাকে আমার শ্বশুর শাশুড়ির কাছে মাপ চাইতে হবে বাদরে। তা আমি বলছি ঠিক আছে, আমি যদি অন্যায় করে থাকি আমি মাপ চাবো, কিন্তু সে যে আমার বাবা মাকে বকা দিছে, তাহলে আগে সে আমার বাবা মার কাছ থেকে পা ধরে মাপ চেয়ে আসুক, তারপরে আমি যাবো। বলো হ্যাঁ, বউ হয়ে এত বড় কথা, এতগুলো মুরব্বী মানুষ আমরা বসে আছি। তারপরে আমার হাজবেন্ড এসে বলতেছে মাপ চাও মাপ চাও। আমি বলতেছি না, আমি তো চাইবো না, আগে আমার বাবা মার কাছে মাপ চেয়ে আসুক, তারপরে আমি যাবো। পরে এই কথা বললাম কেন, সে সবার সামনে আমাকে অনেক মারধর করলো। এই সে প্রথম আমার গায়ে হাত তোলে। আমি বিয়ের কতদিন পরে? প্রায় 3-4 মাস পরে। ওকে। পরে সেদিন রাতে আমার প্রচুর রাগ উঠলো। তারপরে আমি করলাম হচ্ছে যে তাকে বললাম রাগের মাথায় যে কালকের মধ্যে যদি আমাকে ঢাকায় নিয়ে না যাও, তাহলে আমার এখানে লাশ দেখবা আমার। তো সে খুব ভয় পেয়ে গেছে। তখন তার বাবা মাকে বলে ঢাকায় নিয়ে আসলো আমার বাবার বাড়িতে। আমি বলছি আর যাবো না। পরে যাই হোক, আমার কথাটাই রইলো, আমি বাবা মার কাছে ছিলাম। এক সময় পরে বাবা আবারও সেই তো ঝগড়াঝাটি আছেই বাবার সংসারে। তখন একদিন আমি খুব রাগ হইলাম বাবার সাথে। তখন বাবা আমাকে বলতেছে যে তুমি এখন অন্যের হয়ে গেছে, এখন আর আমাদের কেউ না, তুমি আমাদের সংসারে কিছু বলতে আসবা না। এই সে আরো কিছু বকা দিল আমাকে। পরে বলতেছে, বাবা বলতেছে তুমি কালকের মধ্যে আমার ঘর থেকে বের হয়ে যাবে, আমি কালকে যেন তোমাকে আর দেখতে না চাই। পরে মা বলতেছে যে তোর বাবা তো অনেক রেগে গেছে, তাই কাজ কর, আমি তোকে একটা আলাদা বাসা নিয়ে দেই, ও আসলে পরে ওকে বলবো আমি সবকিছু। তখন আমি আমার মার কাছাকাছি একটা বাসা নিলাম। পরে ও বাড়ি থেকে আসছে হঠাৎ করে, তো মার বাসায় আসছে। এখন দেখতেছে আমি নাই। তো মাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, ও কোথায়? তো বলতেছে ও তো আলাদা বাসা নিয়েছে। তখন তো সে খেপে গেল, হ্যাঁ কেন সে বাসা নিবে? সে তো আমাকে বলেছিল যে তার বাবার বাড়ি অন্তত 2 থেকে 3 বছর থাকবে, তারপরে সে আলাদা কিছু করবে। এখনই সে করলো, আমার তো কিভাবে কি করব আমি। তারপর থেকে মানে আমাদের এতদিন পর্যন্ত মানে ভালোই ছিল, আমাদের সংসার জীবন বলেন, ভালোবাসা সম্পর্ক বলেন, সবকিছুই ভালো ছিল। যে আলাদা বাসা নিলাম, এখন ওর ইনকাম করতে হবে। বাবা মা চাপ দিচ্ছে যে নিজে নিজে বিয়ে করেছো, তারপরে বউকে আবার বাবার বাড়ি রেখে আসছো, তো এটা তো ঠিক হয় নাই। তোমার শ্বশুর বাড়ি থেকে কিছু না পাই, অন্তত বউ সেবাটা তো আমাদের পাওয়া উচিত, তুমি কেন আমাদের বউ সেবা থেকে বঞ্চিত রাখছো? এই তো তার মাথায় একটা প্রেশার আছে। তারপরে এভাবে আমাদের প্রায় 2টা বছর কেটে যায়। বাসার খরচটা কিভাবে আসতো? পরে ও ওর বাবার দোকান থেকে নিয়ে আসতো টাকা পয়সা, প্রতি মাসে মাসে টাকা পয়সাগুলো নিয়ে আসতো? জি। ওকে। এবং এটার জন্য পারিবারিক ভাবে ওকে বিভিন্ন রকমের হ্যাসেল পোহাতে জি হতো? জি। তারপরে আমার বেবি পেটে আসে। তো একটা সময় বুঝতে পারলাম যে আমার বেবি হওয়ার পর থেকে আমার হাজবেন্ডের অ্যাটিটিউড একটু আলাদা হয়ে যাচ্ছে, কি রকম যেন হয়ে যাচ্ছে, খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে। তার সব কাজ নিখুঁত হতে হবে এরকম। কি রকম রান্না করলাম, রান্না ভালো হলো না, এটাতে লবণ বেশি হলো, হলুদ বেশি হলো, ভাত কেন নরম হলো, এই রকম মানে সামান্য বিষয় নিয়ে মানে ঝগড়াঝাটি হতো আমাদের। মেয়েকে কেন টাইম মতো খাওয়ালাম না। তারপরে একটা সময় যখন এগুলো নিয়ে বাড়তে থাকলো, তখন তার আবেগের কথাগুলো আসলো, হ্যাঁ তোমাকে বিয়ে করে আমি কিছুই পাই নাই, আমি অনেক কিছু পেতাম, তোমার যেতে আরো সুন্দর মেয়ে বিয়ে করতে পারতাম, আরো ভালো ফ্যামিলির মেয়ে বিয়ে করতে পারতাম। মানে এইভাবে সে আজে বাজে কথা বলতেই থাকে। বলতেছে আজ পর্যন্ত তো আমার বাবা মাকে তোমরা কোনোদিন ইনভাইট করতে পারো নাই। তখন আমি বলতাম যে এগুলো তো আমি আগে থেকেই তোমাকে
বলে ক্লিয়ার করছি। বলেছে তখন তো আমি অন্ধ ছিলাম, আমি এসব বুঝতে পারি নাই, আমার মনে হচ্ছে তুমি আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছো হয়তোবা। ওই সময়টাতে? জি, ওকে। এরকম কিছু করে আমাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করেছে, যেহেতু দেখেছো তোমাকে কেউ নিবে না। এভাবেই কাটতে থাকলো সময়। আর সে তখন তো কোনো কাজ করতো না, সারাক্ষণ বাসায় থাকতো। এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগতো যে মানুষের হাজবেন্ডরা কাজ করে, এক সময় বাইরে আসে, বাইরে থেকে বাসায় আসে, আলাদা একটা ফিলিংস কাজ করে। তখন অবশ্য আমি, আমার যখন বেবি হবে তখন থেকেই তো আমি বাবা মার কাছেই আছি। পরে এক সময় এটা নিয়ে বাবা মা আমার উপরে রাগ করে যে তুমি এতদিন আমাদের ঝগড়া দেখে তোমরা এরকম করছো, এখন তোমরাও ঝগড়া করতেছো। তখন কি করবো আর। পরে একদিন বাবা প্রচুর ঝগড়া করে মার সাথে। তখন আমি বলতেছি কি যে তুমি এরকম ঝগড়া করো না, তোমার জামাই পাশের রুমে থাকে, খারাপ বলে ঝগড়া করো না, যদি ঝগড়া করতে হয় তাহলে এই বাড়িতে আর আসবে না, তুমি অন্য কোথাও চলে যাও। তো বাবার মাইন্ডে খুব লাগছে যে মেয়ে হয়ে আমাকে এই কথাটা বললো। পরে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তো ও আলাদা বাসা নিবে এখন। পরে আমি বলছি আলাদা বাসা নিবা তো তুমি কি করবা, তুমি কোত্থেকে কি চালাবা? তখন বলতেছে যে আমি একটা দোকানপাট নিব, এখন বাবার থেকে আলাদা হয়ে আসছি, দোকানপাট নিব। তো ঠিক আছে চলো। পরে এই আমরা আমার মেয়ে হওয়ার পরে আলাদা বাসা নিই। সংসারে অশান্তির উপরে অশান্তি। তারপরে আমার শ্বশুর শাশুড়ি বলে যে তুমি এখনো সময় আছে, ওকে ছেড়ে দাও, এখনো তোমাকে আমরা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো, এই সেই এগুলো আছে। আর তাছাড়া ও সবসময় কি অন্য মেয়েদের প্রতি একটা আকৃষ্টিত থাকতো, যে কোনো সুন্দর মেয়ে থাকলে বলতো, আমার সামনেই বলতো যে ওর সাথে যদি আমি একদিন করতে পারতাম আমার সার্থক হতো। পরে ঝগড়া হলেই মাঝে মাঝে বলতো যে আমাকে অনেকেই বিয়ের প্রস্তাব দিয়েছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, আমি তাদেরকে বিয়ে করিনি, আমি অনেক বড় ভুল করেছি, এই সে এগুলো বলতো। এগুলো আমার খুব খারাপ লাগতো, এগুলো নিয়ে আমাদের সংসারে খুব অশান্তি হতো। বিশেষ করে ও বাসায় থাকতো, এই জিনিসটা আমি একদমই পছন্দ করতাম না, ও কোনো কিছু করতো না। পরে এক সময় কি হয়, নতুন একটা মার্কেটে দোকান নিয়েছে, ওইটা মার্কেটটা ভালো করে স্টার্ট হয় নাই, তাই দোকানও ভালো চলে না, তো দোকানটা ছেড়ে দিল শেষ পর্যন্ত। তারপরে যেটা হয়েছে, এক এক করে ও যেটাই হাত দেয় সেটাই লস হয়। এইভাবে ওর বাইরের যেই অশান্তি হলে সেটা ঘরের মধ্যে নিয়ে আসবে। তারপরে সে শেয়ার বাজারে ঢুকলো। তারপরে শেয়ার বাজারও তো খুব অবস্থা খারাপ ছিল, সেটা নিয়ে বাসায় খুব ঝগড়াঝাটি হতো, তার মন খারাপ হতো। যদি বাসায় কিছু লাগতো বলতাম, তখনই সে খেপে যেত। তারপরে বলতো যে তোকে বিয়ে করে আমার ভাগ্যটা খারাপ হয়ে গেছে, আগে তো এরকম খারাপ ছিল না। একটা জিনিস যেটা আমি বুঝতে পারছি মিতা, সেটা হচ্ছে যে ভেরি ক্রিটিক্যাল মোমেন্ট যাচ্ছে আপনাদের সংসারে। জি। অভাব-অনটন রয়েছে, জি। মনোমালিন্য আসছে, জি। কিছুদিন পরপরই ঝগড়াঝাটি হচ্ছে, জি। এবং বয়স দুজনের কমই আছে, গাইডেন্স করার মতো কেউ নেই ওখানে, জি। এবং একের পর এক ভুলের জন্ম হচ্ছে, তাই তো? ওকে, তারপরে যেটা হচ্ছে, আর আরেকটা জিনিস, ওর আর আমার ঝগড়াঝাটি হলে মারামারি হয়, ঠিক আছে, ও আমাকে বকে, আমি ওকে বকি, কিন্তু আমার কথা হলো যে আমরা ঝগড়াঝাটি করবো সেটা আমাদের ভিতরেই থাকবে। ও কি করে, সাথে সাথে ওর বাবা মাকে ফোন দিয়ে দিবে যে এরকম এরকম হচ্ছে, ওর সাথে আর আমার হচ্ছে না, তোমরা কি করবা, এসে করো, এই আর কি। এটা নিয়ে অশান্তি থাকে। তারপরে আমি যদি কম্প্রোমাইজের জায়গাতে আছি, লাইক একটা যেটা হচ্ছে যে এক হাতে তো কখনো তালি বাজে না। আপনি একটু বাজে। আগেই বললেন যে জি। আপনিও ঝগড়া করতেন, ও করতো, হ্যাঁ। দুজনে মিলেই ঝগড়া হতো। জি। কিন্তু কথা হচ্ছে যে যদি কম্প্রোমাইজের জায়গাতে আসি, যে সফট হওয়া, আগে থেকে একটু কম্প্রোমাইজ করে নেয়া, পরিস্থিতিটাকে শান্ত করা, সেই কাজটা সবচেয়ে বেশি কে করতো? কেউ করতাম না, মানে আপনি হয়ে যেত? হয়ে যেত। আমি কথা না বলার চেষ্টাই করতাম, কিন্তু ও এসে আমার রাগ ভাঙাতো। তার মানে ওই আপনাকে রাগ ভাঙানোর চেষ্টা করতো? জি। এটা নিঃসন্দেহে তার একটা ভালো গুণ। জি। কারণ রাগ করাটা খুব সহজ, কিন্তু রাগ ভাঙানো কিন্তু খুবই খুবই কঠিন একটা ব্যাপার, এবং সেটা নিজেকে স্যাক্রিফাইস করে এই চেষ্টাটা যারা করে, আমার মনে হয় যে এটা একটা স্পেশাল গুণ তাদের। ওকে, তারপরে আমি কথায় কথায় ওকে বলতাম যে তুমি আমাকে ডিভোর্স দাও। ও ডিভোর্স দিতে চাইতো না, তো সেই জন্য ওর বাবা আমাকে বলছে, তখন বলছে যে ঠিক আছে তুমি আরেকটা বেবি নাও, তাহলে দুইটা বেবি হয়ে গেলে ও ব্যস্ত থাকবে, তখন আর কোথাও যাওয়ার কথাও বলবে না। তো সেই হিসাবে আমাদের আরেকটা বেবি হয়। আমার ইচ্ছা ছিল না বেবিটা নেওয়ার, ওর ইচ্ছাতেই বেবিটা নেওয়া হলো। ওর মামার বাসা পাশে ছিল, ওর মামার বাসাতে আমরা আমার হসপিটাল থেকে এসে সরাসরি মামার বাসায় উঠলাম। আমার বোন তখন এসএসসি পরীক্ষা দিচ্ছে, মাঝখানে ওর কিছু গ্যাপ ছিল, তো সেই গ্যাপের মাঝে আমার কাছে আসছে। আবার অনেক গেস্টও আসছে, জায়গা ছিল না। তো আমার হাজবেন্ড বলতেছে কি যে এখানে তো জায়গা নেই, ওকে নিয়ে আমি আমাদের বাসায় চলে যাব। কথা ছিল খাওয়া দাওয়া করে সবাইকে নিয়ে যাবে, কিন্তু সে আমার বোনকে খাইয়ে টাইয়ে নিয়ে আগেই চলে গেছে। তারপর যাই হোক এরকম গিয়েছে, হঠাৎ করে সে আর কি মানে আমার বোনের সাথে সে একটা
অনৈতিক কাজ করতে গিয়েছিল। সেটা আমি বুঝতে পারি নাই, আমি 3 মাস পর জানতে পেরেছি। আপনি 3 মাস পরে এটা জানতে পারেন? জি। কিভাবে জানতে পারেন? আমি ও আসতো না তো, গ্যাপ ছিল, তখন আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার, ও আমার বাসায় আসে না কেন, আমি তো এরকম কিছু করি নাই যে ও আসা বন্ধ করে দিবে। তখন মা বলতেছে যে ও আর যাবে না তোমাদের বাসায়। তখন আমি বললাম যে কেন যাবে না, তখন সে কথাই বললো আর কি। তার মানে আপনার বোন গিয়ে আপনার মাকে বলেছিল এবং পরবর্তীতে আপনার মা আপনি জিজ্ঞেস করার প্রেক্ষাপটে আপনাকে এটা বলেছিল। এই যে ঘটনাটা যখন আপনার হাজবেন্ড এরকম কাজ করলো, তখন আপনাদের সাথে মানসিক যে সম্পর্ক হাজবেন্ড ওয়াইফের মধ্যে, সেই সম্পর্ক কি অবস্থায় ছিল? তখন তো খারাপ ছিল, খুব খারাপ অবস্থায় ছিল। জি। ওকে, তারপরে এটা জানার পরে আমি ওকে প্রশ্ন করলাম যে তুমি এরকম কিছু করেছো কিনা, তো সে বলতেছে যে না, আমি এরকম কিছুই করি নাই। তারপরে সে উল্টা আমাদেরকে বলতেছে যে তোমার মা তোমার বোনের নামে আমি মানহানি মামলা করব, কেন তোমরা আমার নামে এরকম কিছু করেছো। তখন আমি অবাক হয়ে গেলাম যে সে অন্যায়টা করলো, তারপরও স্বীকার করতেছে না। আর আমার মা বোন কখনোই মিথ্যা বলবে না, আর নিজের মান সম্মান নিয়ে তো কখনোই মিথ্যা বলার প্রশ্নই আসে না। তারপর এক সময় আমি আত্মহত্যা করার চেষ্টা করলাম, বাসা থেকে বের হয়ে যাচ্ছি, রাগ হয়ে যে তার সাথে আমি আর থাকবো না, সে এরকম একটা কাজ করতে পারলো। তারপরে আমি যখন বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখন সে আমার হাতে পায়ে ধরে মাপ চাইলো, বলতেছে সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কিছু করব না, কিন্তু তুমি কাউকে বলো না, আমার আত্মীয় স্বজন কাউকেই বলবা না তুমি। তারপরে যাই হোক, আমি আবারও সংসার এইভাবেই করতে থাকলাম। তো কিন্তু আমি যতই চেষ্টা করতেছি সংসার করার জন্য, যতই অশান্তি হোক না কেন, কিন্তু সে একের পর এক ঝগড়াঝাটি অশান্তি আছে। আমার পরে লাস্টের দিক দিয়ে আর ভাল লাগলো না, প্রচুর মারামারি হতো আমাদের। আপনিও মারতেন? আমিও মারতাম, দুজন মিলে মারামারি করতেন? জি। ওকে। তারপরে এরকম অশান্তি ভাল লাগতো না, মন সবসময় খারাপ থাকতো। তাছাড়া আর আমার ও খুব বেশি যন্ত্রণা করতো, আমি নাকি বেশি ঘুমাই, আমি খুব অলস, ঘরে কাজ করতে চাই না, ঘুমালে উঠতে চাই না। তারপরে টিভি দেখি আমি খুব বেশি, আমার খুব বাজে অভ্যাস, আমার জন্য আমার সন্তানরাও নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে খুব। আপনারা যে মারামারি করতেন আপনাদের ছেলেমেয়েদের সামনেই মারামারি করতেন? হ্যাঁ, সামনেই করতাম। ওরা খুব ভয় পেত, কান্নাকাটি করতো, কিন্তু কিছু করার ছিল না, হয়ে যেত। ফিরে যাচ্ছি মিতার কাছে। মিতা, তারপর কি হলো? পরে এক সময় রোজার ঈদ সামনে আসলো, ঈদের শপিং করা নিয়ে আবার আমাদের খুব ঝগড়া হলো, মাঝখানে মারামারি এইরকমই। আর সে সব সময় ঈদের সময় সে বাড়িতে যে ঈদ করে, আর আমি বাচ্চাদেরকে নিয়ে ঢাকায় ঈদ করি। আমি বাড়িতে যেতে চাই না, বাচ্চারাও বাড়িতে যেতে চায় না, তাই আমাদের আর যাওয়া হয় না। কিন্তু সে তার বাবা মার সাথে ঈদ করবে, সেজন্য প্রত্যেকটা ঈদই সে তার বাবা মার সাথেই করে। আমরা বেশি দামি দামি জিনিস চাই, আগে কম দামি জিনিস পরেছি, এখন কেন উপরের দিকে নজর আমার, এইভাবে ঝগড়াঝাটি হয়। তারপর সে বাড়িতে চলে যায়। অশান্তির জন্য আমি ভাল লাগতো না দেখে, তাই একটু হাতের কাজ করা শুরু করেছিলাম। তো হাতের কাজের বিজ্ঞপ্তি দিয়েছিলাম, বিজ্ঞপ্তির জন্য আমার মোবাইল নাম্বারটা শো করা হয়েছিল একটা কাগজে, লিফলেট। জি। তারপরে ওগুলা শেখানোর জন্য নাম্বার দিয়েছিলাম। তো আমি ভাবছি ওখান থেকে হয়তোবা ফোন টোন এসছে, তো রিসিভ করেছি। একটা লোক আর কি এরকম দুষ্টামি করতেছে, কথা বলতেছে। তো আমি বলছি আপনি কিসের জন্য ফোন করেছেন? বলতেছে এমনি আমার ভালো লেগেছে তাই ফোন করছি। তো আমি পরে ফোনটা রেখে দিছি, আমি আর কথা বলি নাই। তো উনি প্রায় এরকম 2-3 দিন ফোন দিত। তারপরে এক সময় বলতেছে যে আসলে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। সেই সময় কি আমার তো মন মেজাজ খারাপ ছিল, ভালো লাগতো না। তখন কেন জানি হঠাৎ করে মনে হয়েছে যে সে শুধু ফ্রেন্ডশিপ করতে চায়, কথাই বলতে চায়, তাই কথা বললে সমস্যা কি। সপ্তাহখানিক কথা বলেছি। পরে একদিন সে আমাকে বলতেছে কি যে আপনাকে আমি দেখতে চাই একটু। যাই হোক, আমরা রাজি হয়েছি দেখা করার জন্য। দেখা করতে গিয়েছে আমার বাসায়। এক সপ্তাহের মধ্যে আপনি রাজি হয়ে গেলেন? জি। তারপরে দেখা করলাম। পরে সে আমাকে একটা কথা বললো যে আচ্ছা, আমরা তো ফ্রেন্ডশিপ আছি, আমরা কি ফ্রেন্ডশিপের বাইরে অন্য কিছু করতে পারি? তো আমি বলছি কিরকম? বলতেছে যা হয় আর কি। তো আমি বুঝতে পারছি উনি খারাপ কিছু ইঙ্গিত দিয়েছে আমাকে। তো আমি বলছি না, এটা আমার পক্ষে সম্ভব না। তারপর এই বলে আমি পরে ওখান থেকে তার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। ফাইন, লেট মি নো ওয়ান থিং, আপনার সম্পর্কে উনি কতটুকু জানতেন? আপনার যে 2 সন্তান হ্যাঁ, আছে। আমি সবই বলেছি, আমাদের কথা এগুলোই হতো, আমার সংসারে কি হয়েছে না হয়েছে, আমার কিভাবে বিয়ে হয়েছে। আপনি সবকিছুই এক সপ্তাহের মধ্যে তাকে শেয়ার করে দিয়েছেন? জি। আমার তো কখনোই ফ্রেন্ড ছিল না, তাই প্রথম তাকে পেয়েছি, ফ্রেন্ডশিপ যেহেতু করে ফেলেছি, সেজন্য আমি আমার কথাগুলো বলেছি, একটু হালকা হওয়ার জন্য বলতে চেয়েছিলাম। ওকে, ফাইন। এবং এটা জানার পরে সে আপনাকে ফার্স্ট দেখা হতে সে আপনাকে ধরনের একটা অফার করলো? জি। তারপরে আমার কাছে খুব খারাপ লাগলো বিষয়টা, যে আমি তাকে তো সবকিছু আমি তাকে বলেছি, সে কেন আমাকে এই ধরনের প্রস্তাব দিবে। পরে আমি আর তার সাথে কথা বলি নাই। পরে সে ফোন দিত আমাকে, প্রায় আমি রিসিভ করতাম না। পরে অনেক ডিস্টার্ব করতো দেখে পরে একদিন রিসিভ করে বলতেছে আপনি আমাকে আর ফোন দিবেন না, আপনার সাথে আমি আর কথা বলতে চাই না। তো যাই হোক, এখানে স্টপ হয়ে গেল। এটা তার খুব মাইন্ডে লাগলো যে আমি তাকে এইভাবে
ইগনোর করলাম। তারপরে সে আমার নাম্বারটাই তার ফ্রেন্ডকে দিল, আমি এটা জানতাম না যে তার ফ্রেন্ড। প্রায় 1-2 মাস পরে আমাকে আবার একটা রং নাম্বার থেকে ফোন আসছে। তো এবার ভাবছি যে আর কোনো ফোন ধরবো না, কারণ রং নাম্বারে আসলে সবাই ভালো থাকে না। পরে ওই নাম্বারটা থেকে প্রায় ফোন টোন আসে, তারপরে এত ফোন আসে, নিশ্চয়ই আমার কোনো কাস্টমার হতে পারে বা কিছু, ধরি। তো সেই একই রকম কথাবার্তা বলতেছে, ওনার পরিচয় দিল। তারপরে আমি কথা বলতে শুরু করলাম। পরে বলল যে আসলে আপনি কি চান, আমি ওনাকে জিজ্ঞেস করলাম। তো উনি বলতেছে আসলে আপনার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে চাই। আমি বলছি যে না, আমি কারোর সাথে ফ্রেন্ডশিপ করবো না, আপনি ভুল জায়গায় ফোন দিয়েছেন। প্রায় 3 মাস পরে উনি আবার ফোন দিয়েছে। তো সেই সময় তো আর আমার নাম্বারটা মনে ছিল না, আমি বুঝতেও পারি নাই যে উনি ফোন দিয়েছেন। তারপরে উনি বলতেছে দেখেন আসলে আমি আপনার কাছে কিছুই চাই না, আমিও নিজে খুব মানসিক অবস্থা খুব খারাপ, তাই আমি চাই আপনার সাথে একটু ফ্রেন্ডশিপ করার জন্য। তো আমি আবারও আমার মনটা জানি কেমন হয়ে গেলাম। তো আমি ভাবলাম ঠিক আছে, দেখি, সবাই তো আর খারাপ হতে পারে না, কথা বলে দেখি। তো এইভাবে ওনার সাথে কথা বলতে বলতে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে কথা বলছি। 1 সপ্তাহ পরে ও আবার বাড়ি থেকে চলে আসছে পরে আমি মোবাইলটা অফ করে রাখছি, যে জানি এখন যদি ফোন আসে আমি রিসিভ করলে সমস্যা হবে। তো আমি 2 দিন আমার ফোনটা অফ ছিল। পরে এক সময় ও কাজের জন্য বাইরে যায়, পরে আমি ফোনটা খুলি, খোলার পরে সেই ফোনটা আবার আসে। পরে আমাকে বলতেছে দেখেন আপনি 2 দিন ফোনটা অফ করে রেখেছেন, আমার আসলে খুবই খারাপ লাগতেছে, আমি আপনার প্রেমে পড়ে গেছি, মানে এরকম করে বলতেছে। তো আমার কাছে কেমন জানি বিষয়টা লাগলো। তো আমি আর কিছু বলি নাই, আমি ভাবছি কি হয়তো বা দুষ্টামি করে বলে, অনেকে তো দুষ্টামি করে বলে, সেই রকম হয়তো বা বলে। তারপরে যাই হোক, রাতে আবার ফোন দিয়েছে উনি, এখন তো আপনাকে আমার খুবই দেখতে ইচ্ছা করতেছে, আমার খুবই খারাপ লাগতেছে। তখন আমি বললাম যে দেখেন আমি তো দেখতে সুন্দর না, আর আমাকে দেখলেও আপনার পছন্দ হবে না, আপনি যেহেতু ভার্সিটিতে পড়েন, আপনি খুব স্মার্ট, আমি আপনার পাশে একদম মানানসই হব না, রাস্তায় দেখলে মানুষ হাসবে, মানে আমি এরকম করে বলতেছি যেন সে মানে আমার দেখার ইচ্ছাটা না জাগে। ওনার নামটা কি ছিল? ওনার নাম রাসেল ছিল। রাসেল, ওকে ফাইন। তারপরে হচ্ছে এখন বলতেছে দেখা করব। তো আমি ভাবলাম যে দেখা করব তো, আর আমার এই বিজনেসের কারণে আমার কাঁচামাল আনার জন্য মার্কেটে যেতে হয়। তো আমি বলতেছি তো ঠিক আছে, আমার তো শুক্রবারে শপিং এ যাব আমি, তখন হয়তোবা সেই ইয়েতে আপনি যদি মার্কেট আসেন তাহলে আমি ওখানেই দেখা করতে পারবো। তো উনি রাজি হয়ে গেল। নির্দিষ্ট জায়গা বললাম, ওখানে উনি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল আমার জন্য। তারপর ওনাকে দেখে মানে আমি খুব অবাক হয়ে গেলাম যে অনেক সুন্দর লোকটা। উনি আমাকে দেখে হাসতেছে মিটমিট করে। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কেন হাসতেছেন? বলতেছেন আপনি তো ফোনে অনেক কিছুই বলছেন, আপনি তো অনেক সুন্দর। তো যাই হোক, এভাবে কথা বলতে বলতে পরে উনি বললো আর কি যে ওনার একটা সম্পর্ক একসাথেই পড়াশোনা করতে একটা মেয়ের সাথে, ওনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, তাই ওনার তারপরে উনি ব্যবসা করতো, যে ওনার ব্যবসায় লস খেয়েছে, সবকিছু মিলিয়ে ওনার খুব অশান্তি, মন ভালো না, তাই সেজন্য একটা ফ্রেন্ড চায়। তো আমার সাথে এই জন্য ফ্রেন্ডশিপ করেছে। প্রত্যেক শুক্রবারই আমরা দেখা করতাম ওনার সাথে। তখন আপনি হাজবেন্ডের সাথে থাকতেন? জি। আপনার হাজবেন্ড এগুলো জানতো? কেউই জানতো না। কন্টিনিউয়াসলি আপনি গোপন করে যাচ্ছেন বিষয়গুলো। আপনার হাজবেন্ড কখনো আপনার মোবাইল চেক করতো? না, কখনোই চেক করতো। আচ্ছা, আপনি যে কথাগুলো বলতেন সেই সময়টা থেকে আপনার সন্তান আপনার পাশে থাকতো? না, কারণ ওরা তখন, আমার বড় বেবি তখন স্কুলে পড়তো, আর ছোটটা তো একদমই ছোট ছিল। তারপরে আপনি নীরবে নিভৃতে একা তার সাথে কথা বলতেন। জি। প্রিয় শ্রোতা, গ্রাফটা একটু আবিষ্কার করার চেষ্টা করছি, এবং এটা এমন একটি ঘটনা যেটা সমাজে একেবারেই ঘটে না তা না, হ্যাঁ, এবং একেবারে যে হরহামেশা ঘটে তাও না, ঠিক আছে, বাট সন্দেহের জায়গাগুলো একটু পরিষ্কার করার জন্য আসলে প্রশ্নগুলো করে। আপনার হাজবেন্ড আপনাকে সন্দেহ করতে, আপনি যেটা বলছেন, টুকটাক সন্দেহ করার জায়গাটা থেকে আপনি কখনো আপনার হাজবেন্ডকে সন্দেহ করতেন? না, আমি কখনোই করতাম না। কেন করতেন না? কারণ আমি জানি সে এই টাইপের মেয়ে মানুষ দেখলে সে তাকিয়ে থাকে, সে যাবে, সে মানে এরকম আছে, এর জন্য আমার সন্দেহ হতো না। আপনি কনফার্ম ছিলেন যে সেসব কাজ করে? সে মেয়ে মানুষের প্রতি একটু উইক আছে। একটা জিনিস একটু বলেন আমাকে, প্রতি শুক্রবার তার সাথে আপনি দেখা করতেন, কোথায় দেখা করতেন? এটাও যে আমি মার্কেটে যেতাম, আমি আমার কাজে যেতাম, পাশে উনি থাকতো, এই আর কি। ওনার সাথে একসাথে মিলে শপিং করতেন? জি। হাউ ডেয়ার ইউ! আপনার হাজবেন্ডের সামনে যদি পড়ে যেতেন কখনো? একবার এরকম হয়েছে, তো উনি খুব সন্দেহ করতো যে প্রায় শুক্রবারে কেন ও মার্কেটে যায়, আগে তো এত তাড়াতাড়ি মার্কেটে যেত না। আর একটা ঘটনা কি, মানে আমি মার্কেটে যাব, এই সময় আমার বিজনেসটাও খুব ভালো চলছিল, সেই উসিলা দিয়ে আমি মার্কেটেও যেতে পারছি। তো এক শুক্রবারে সে আমাকে হঠাৎ করেই ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে তুমি কোথায়? তো আমি বলতেছি আমি বলে আসছি, কিন্তু আমি মার্কেটে আসছি, কিন্তু মার্কেটে থাকাকালীনই সে আমাকে ফোন দিচ্ছে যে তুমি কোথায়? বলতেছি আমি তো মার্কেটে। বলতেছে মার্কেটে তো কোথায়, কোন মার্কেটে? কারণ নিউ মার্কেটে অনেকগুলো মার্কেট আছে। তো
আমি পরে বলতেছি কেন আমি এখানে, তো বলতেছে আমি তো আসছি। তো আমি তো পুরা ভয় পেয়ে গেছি যে কি ব্যাপার, সে কেন আসছে। আসলে সে আপনার husband? জি Okay. সন্দেহ করেই আসছে। তো তাড়াহুড়া করে ওকে বলে দিছি তুমি এখন যাও, আমার হাজবেন্ড চলে আসছে, এখন কিছু করার নাই। তো ও মন খারাপ করে চলে গেছে। পরে আমি তো আমার শপিং করতেছি, তো ও আর বুঝতে পারে নাই, এভাবেই Okay. হয়েছে। ওকে ফাইন, আমি একটু বলি ওই সময়টা পর্যন্ত কতদিন যাবত রাসেলের সাথে আপনার সম্পর্ক, ওই সময়টা ওই শুক্রবার পর্যন্ত? ওই শুক্রবার পর্যন্ত 1-1.5 মাস তো হবেই। 1-1.5 মাস। জি। এই 1-1.5 মাস আপনি কন্টিনিউয়াসলি আপনার হাজবেন্ডের কাছ থেকে এই জিনিসটা গোপন করে যাচ্ছেন। বাই হার্ট আপনি এটা মনে করেন ইললিগাল রিলেশনশিপ, রাইট? অবৈধ কিনা সেটা তো বুঝতে পারতাম না, শুধু এটা বুঝতাম যে এটা করাটা ঠিক হচ্ছে না। কিন্তু সেই মুহূর্তে আমার ভালো লাগতো, তার সাথে কথা বলতে ভালো লাগতো, তার সাথে দেখা করতে ভালো লাগতো। সেই ভালো লাগার কারণেই আমি তার সাথে কথা বলেছি, দেখা করেছি। এবং এই ভালো লাগা প্রতিনিয়তই বাড়ছে। জি। আপনার কখনো মনে হতো না যে আপনি আপনার হাজবেন্ডের প্রতি অন্যায় করছেন ওই সময়টা? না, তখন আমার মনে হতো না, কারণ ও তো সংসারে সবসময় মানে ঝগড়াঝাটি করতো, ওর উপর থেকে আমার মন নষ্ট হয়ে গিয়েছে। এই মানুষটাকে তো আপনি ভালোবেসেছিলেন একটা সময়। ভালোবেসেছিলাম, ওই যে আমার বোনের যে কাজটা করেছিল সেখান থেকে ওর প্রতি আমার একটু অনীহার চলে কিন্তু সে আসছে। ঘটনা, আমি বলছি না যে এটা একটা অপরাধ না, অবশ্যই এটা একটা গৃহ অপরাধ, কিন্তু সেটার জন্য সে আপনার কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু আমি ক্ষমা করে দেওয়া দরকার ছিল, সেজন্য ক্ষমা করেছি, কিন্তু মন থেকে আসলে ক্ষমা করিনি। আপনি এই মানুষের সাথে রাগ করে আপনি এইভাবে এই কাজগুলো করছেন, ব্যাপারটা কি আসলে এটাই ছিল, নাকি আলটিমেটলি আপনার জায়গা থেকে আপনি কাউকে ফিল করতেন যে আমার এরকম একজন মানুষ দরকার যে মানুষের সাথে আমি শেয়ার যেটা করতে পারি? হয়েছে, ওর প্রতি তো একটা রাগ অভিমান ছিলই আমার, হ্যাঁ। সেটা তো ছিলই, কিন্তু মানে আমার যে ভালোবাসা, যেই একটা চাহিদা ছিল কারোর সাথে ভালোভাবে সম্পর্ক হবে, ওই চাহিদা থেকেই যখন আমি পেয়ে গেছি, ওনার কাছ থেকে ভালো ভালো কথা পাচ্ছি, আমার হাজবেন্ডের সাথে ওর সাথে আমি অনেকটা মিলানোর চেষ্টা করতাম যে তার কাছে আমি কি গ্যাপ পেয়েছি বা তার কাছে আমি কি পাচ্ছি, তখন মনে হচ্ছে যে ওই বেটার আমার। আপনি দেখুন, আপনার সন্তান আছে তখন দুটো, রাইট? জি। আপনার বিজনেস আছে, যে বিজনেসটা আপনি শুরু করেছেন, তার মানে অনেক পরিকল্পনা আপনার মাথায়, অনেক স্বপ্ন আপনার মাথায়। আপনার হাজবেন্ড আছে এবং যে মানুষটাকে আপনি ভালোবেসেছেন একটা সময়, কিন্তু আপনার হাজবেন্ড আপনার সাথে খারাপ আচরণ করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তার বাইরেও তো আপনার দুটো জগৎ ছিল, একটা হচ্ছে আপনার সন্তান আর একটা হচ্ছে আপনার বিজনেস। না, এই দুটো business-টা- নিয়েও তো আপনি হ্যাপি থাকতে পারতেন। এর ইনফ্যাক্ট ব্যাপারে- আপনি যে ছেলেটার সাথে এই সম্পর্কটা তৈরি হচ্ছে, সেই ছেলেটাকেও যদি আপনি আপনার বন্ধুর জায়গাটাতে রাখেন, তাহলেও কখনো কি অনুভব করেছেন আপনার হাজবেন্ডের সাথে তার পরিচয় করে দেওয়া উচিত? এটাও কি কখনো ফিল করেছেন? এটা কখনো মানে মাঝে মাঝে মনে হয়েছে পরিচয় করে দিই, কিন্তু আমার হাজবেন্ড এটা মেনে নিত না। একটা হচ্ছে পারিবারিক সত্তা, যেখানে হাজবেন্ড আছে, সন্তান আছে এবং তার বিজনেস আছে, সে একটা না একটা দিক নিয়ে ব্যস্ত থাকতেই পারে। আরেকটা হচ্ছে মানবিক সত্তা, মনের জায়গাটা, লং টার্ম হাজবেন্ডের সাথে খারাপ রিলেশনশিপ, সেই জায়গাটায় একটা বিশাল রকমের ক্ষত তৈরি হয়েছে এবং সেই ক্ষতর জায়গাটাতে সে কেউ একজন নক করেছে। সেটা হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপের মতো না, কিন্তু একটু ভালো লাগা, একটু অন্যরকম, একটু বন্ধুত্ব, যেটা মন থেকে অবচেতন মনেই ওই ভালো লাগাটার দিকে ধীরে 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 এক ধরনের রাষ্ট্র পৃষ্ঠে জড়িয়ে পড়ার দিকে জড়িয়ে যাচ্ছে। এই দুটো জিনিস আমরা যখন নর্মালি শুনি, আমরা কিন্তু এই সেকেন্ডটাকে কোনোভাবেই সাপোর্ট করতে পারি না, বাট ও সেকেন্ডটার মধ্যে এসেছে, দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি। এটাকেও মেনে নিতে হবে, এটা আমাদের সমাজে ঘটে কিন্তু আমরা মানি না। কিন্তু কি কারণে ঘটে, সেই কারণটা কিন্তু আমরা আবিষ্কার করে ফেলেছি, এবং এইটা আসলে কতদূর পর্যন্ত গিয়েছে, চলুন সামনের দিকে যাওয়া যাক। তারপরে যেটা হয়েছে, মানে এভাবেই তো ওর সাথে দেখা করছি, কথা বলছি, তারপরে হঠাৎ একবার খুব ঝগড়াঝাটি হয় আমাদের। বিষয়টা হয় হচ্ছে আমার ওই যে বোনের বিষয়টা নিয়ে। ওই ঘটনার পর থেকে যেটা হয়, আমাদের স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হয়ে থাকে, সেরকম সম্পর্কতে আমি জড়াতে চাই না, এর জন্য এটা নিয়ে খুব ঝগড়াঝাটি হয়। ও খুব জোর করে আমাকে, আমি রাজি হই না, তারপরে মারামারি হয়, এরকম প্রায়ই হয়। তো একটা সময় হয় কি যে আমি ঘুমিয়ে থাকি, সে ঘুমন্ত অবস্থায় আমার সাথে এরকম কাজ করে। এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে। আমি লক করছি এখানে আপনাকে। একটা হচ্ছে যে এই যে ঘটনাটা আপনাদের মধ্যে একটা বিরোধ তৈরি করলো, একটা স্বামী স্ত্রী নামে স্বামী স্ত্রী কিন্তু এক ধরনের সম্পর্ক জি। নেই, এই সময় পর্যন্ত রাসেলের সাথে আপনার সম্পর্ক কতদিনের? 2-3 মাস হবে। 2-3 মাস, মানে সময় বাড়ছে। এই সময়টাতে রাসেলের সাথে আপনার কি ধরনের কথোপকথন হতো? ও তো প্রথমেই আপনাকে ফ্রেন্ডশিপের কথা বলেছে, হ্যাঁ, তারপরে ব্যাপারটা কি ফ্রেন্ডশিপে থেকেছে নাকি ধীরে ধীরে ভালো লাগার জায়গাটায় না, ভালো লাগা এখনো আসেনি, ফ্রেন্ডশিপই চলছিল। ওকে ফাইন। সে সময় বলতাম হচ্ছে আমাদের সংসারে যেগুলো হতো এগুলো বলতাম। মানে ঘরের নিজের উইক পয়েন্ট গুলো সবসময় তাকে বলতাম, জি জি, যে আমার হাজবেন্ড আজকে এটা করেছে, আমি আজকে এটা করিনি, এরকম হয়েছে এরকম হয়েছে। হ্যাঁ। তারপরে আমার ভালো লাগার কথাগুলো বলতাম, বা আমি কি আশা করেছিলাম, কি রকম চেয়েছিলাম, এগুলোই বলতাম। ওকে ওকে, আপনার উইক পয়েন্ট গুলো সবসময় একজন। আচ্ছা, এই যে কষ্টের কথাগুলো, পরিবারের কথাগুলো, একেবারে ঘরের মানুষের কথাগুলো, এগুলো শেয়ার করার মতো অন্য কেউ কি ছিল না? না, আমার কখনো তো কোনো ফ্রেন্ডশিপ ছিল না, সেটা তো আমি আগেও বলেছি। দিস ইজ দ্য গ্রেট পয়েন্ট, প্রিয় শ্রোতা। ওকে ফাইন, তারপর? তাছাড়া ফ্যামিলিকেও বলতে পারতাম না, কারণ যেহেতু একা বিয়ে করেছি, সেজন্য বলার কোনো সুযোগ ছিল না, স্কোপ ছিল না।
তো তারপরে একদিন কি হয়েছে, আমাদের আবারও সেই রকম খুব মারামারি হয়েছে আমাদের সংসারের মাঝে। তখন আমি পরে, সেদিন বৃহস্পতিবার রাতে ছিল এরকম, তারপরে আমি তাকে ফোন দিয়েছিলাম শুক্রবারে। মারামারি হওয়ার পরের দিন ফোন দিয়েছে, দেখো ও আজকে আমাকে অনেক মেরেছে, এরকম আমার আর থাকতে ভাল লাগছে না। তখন সে আর কি আমার সুযোগ নিয়ে বলতেছে যে ঠিক আছে, তোমার যেহেতু থাকতে ভাল লাগে না, তুমি তো বিজনেস করোই, তাহলে তুমি চলে আসো, তুমি কেন থাকো, এত মারধর খেয়ে কেন থাকবো, তুমি তোমার বাবা মার কাছে চলে যাও। তখন বলছে আমার বাবা তো সেই কবেই চলে গেছে, বাবা কোথায় আছে খুঁজে পাচ্ছি না, আর মা আছে, মা তো নিজেই খুব কষ্ট করে থাকে, সেখানে আমি কিভাবে যাব। পরে বলতেছে দেখো, তুমি 1 মাস মার কাছে কোন রকম থাকো, তারপরে তুমি যে ব্যবসা করো, নিজে কিছু টাকা জুগিয়ে তুমি নিজেই চলতে পারবে। মানে আপনাকে সেপারেট করে দিতে যাচ্ছে আপনার হাজবেন্ডের কাছ থেকে? মানে আমার জন্যই বলছে সে, আমি যেহেতু কান্নাকাটি করি তার কাছে, আমার কথা চিন্তা করে সেই কথা বললো। ওকে। তারপরে আর আমি তো সবসময় এমনিতেও বলি যে ডিভোর্স তাকে দিব বা সে আমাকে দিবে, কিন্তু সে তো রাজি হচ্ছে না ডিভোর্স দেওয়ার জন্য। আমার হাজবেন্ড তো ডিভোর্স দিতে চায় না, আমাকে মারধর করবে, বকাবাদ্য করবে, আবার আমাকে বলবে যে আমার সাথে তার জীবনটা জড়িয়ে নষ্টই হয়ে গেল, কিন্তু সে ডিভোর্স দিবে না। তো পরে এক সময় ডিসাইড করলাম যে আমি তাকে ডিভোর্স দিব, সে যেহেতু দেয় না আমি দিব। পরে একদিন রবিবারে সে দেখা করবে, সেদিন শুক্রবারে আর দেখা করতে পারি নাই দেখে সে বলতেছে ঠিক আছে রবিবারে, তাহলে এবার শুক্রবারে যখন দেখা হলো না, তাহলে রবিবারে আসো। তো আমার অফিস টাইম শেষ হলে সন্ধ্যার দিকে আসো। তো আমরা সন্ধ্যার দিকে একটা গুলশানে ফাস্টফুডে বসি, তো ওখানে বসছি। পরে সে আমার হাতটা ধরলো, এই ফার্স্ট সে আমার হাত ধরে। কয় মাস পর? ওই তো 2-2.5 মাস পরে। আচ্ছা, এই হাত ধরার আগে আপনারা সেলফোনে কি কখনো এই ভার্চুয়াল হাত ধরাধরি করেছেন? না। ওকে, তারপর? তারপরে এই প্রথম সে আমার হাতটা ধরার পরে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হলো, যে মনে হচ্ছে যে খুব ভালো লাগছে এটাই। তারপরে হঠাৎ করে সে আমাকে বলতেছে দেখো, আমি আসলে তোমার প্রেমে পড়ে গেছি, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। তখন আমিও মানে কান্নাকাটি করতেছি, যে সেহেতু আমাকে মারধর করেছে সেটা বলতেছি আর কান্না করতেছি। পরে সে আমার আর কি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, পরে বলতেছে দেখো আর ধৈর্য ধরো, 6টা মাস তুমি ধৈর্য ধরো, তারপরে আমি 6 মাস পরে তোমার একটা ব্যবস্থা করব। তখন আমি জিজ্ঞেস করলাম ব্যবস্থা মানে কি বুঝাতে চাচ্ছ? তো বলতেছে আমরা একসাথে থাকবো। তুমি কি আমাকে ভালোবাসো? বলছে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তো এইভাবেই হোক আমাদের পরে আপনি তাকে ভালোবাসতেন ওই সময়টাতে? ওই বলার পর থেকে আমি প্রশ্ন করেছি যে আমার তো আসলে বিশ্বাস হচ্ছে না, তুমি আমাকে কিভাবে ভালোবাসো, আমার বিয়ে হয়েছে, বাচ্চা আছে, তোমার মতো আনম্যারিড ছেলে তো আমাকে কখনোই ভালোবাসার কথাই না। তো বলতেছে মানুষের ভালো লাগা তো কত রকমই হতে পারে, এটার তো শেষ নাই, তোমাকে আমার ভালো লাগছে, আমি তোমাকে বিয়ে করব, তবে আমার জন্য তোমাকে 6 মাস অপেক্ষা করতে হবে। তো আমি বলতেছি এত বছর যেহেতু কষ্ট করে আসছি, আমি 6 মাস পর্যন্ত কষ্ট করতে পারবো। তো এই বলে আমরা চলে আসছি। তারপর থেকেই আমাদের ভালোবাসা আসলে শুরু হয়। তারপরে ফোনে একের পর এক কথা বলা হয়, খুব ভালো লাগে। তখন আপনার হাজবেন্ডের সাথে আপনি? জি, হাজবেন্ডের সাথে। তারপরে থেকে মানে সে কথা না বললে আমার খুব কষ্ট হয়, যেদিন ফোন করতে না পারি সেদিন খুব কষ্ট হয়, দেখা করতে না পারলে কষ্ট হয়। তারপর থেকে আমরা কি করি, প্রত্যেক দিন দেখা করি। এতদিন তো শুক্রবার ছিল, এখন প্রত্যেক দিন তার অফিস টাইমে যাওয়ার পথে আমার বাসা পড়ে, তো আমি বাসার সামনে দাঁড়িয়ে থাকি, সে চলে যায়, ওইটুকুই দেখা, মানে ওইটা দেখা করলেই মনে হয় যে অনেকটা শান্তি লাগে। ওইটুকু না দেখতে পারলেও খুব খারাপ লাগে, রাতে ঘুম হয় না। তো এভাবেই চলতে ইউ থাকে। ফল ইন লাভ লাইক দিস? এইভাবে আপনি এরকম ভাবে আপনার হাজবেন্ড থাকা অবস্থায়, আপনার বাচ্চা থাকা অবস্থায় আপনি জি, দিস কাইন্ড অফ লাভ, লাইক 16 ইয়ার্স লাভ, কিশোরী মেয়েরা যেভাবে প্রেমে পড়ে, একটা ছেলে সামনে দিয়ে না গেলে ঘুম হচ্ছে না রাতের বেলা। জি জি, আমার ওই প্রথম যখন আমার হাজবেন্ডের সাথে যে রকম ফিলিংস কাজ করছিল, ওর বেলাও আমার সেম হচ্ছিল। তখন কি আপনার মনে হয়নি যে জীবনে একটা ভুল করেছে আর একটা ভুল করতে যাচ্ছি? তখন আমি বলতাম যে দেখো, ও তো আমাকে সবকিছু জেনে শুনে ও বিয়ে করেছিল, তারপরেও কিন্তু ও আমাকে টর্চার করতেছে এখনো। তো ও আমাকে বলতো দেখো, ও তো অশিক্ষিত, ওর ফ্যামিলি অশিক্ষিত, সেই জন্য ও এরকম করে, আমি করব না, তুমি আমার উপর বিশ্বাস আনতে পারো, সবাই তো একরকম না। তারপর যাই হোক, ওর কিছু কথা ছিল যে এগুলো শুনলে আমি খুব ভরসা পেতাম, আমি বিশ্বাস করতে চাইতাম। মানে ওর কথা, ও যখন কথাগুলো বলতো আমার খুব বিশ্বাস করতে ইচ্ছা করতো, ওর কথাগুলো আমার ভালো লাগতো, মনে হতো যে সত্যিই বলছে বা এরকম কিছু। তারপরে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে হচ্ছে এখন আমার হাজবেন্ডের বিজনেসটা ভালো যাচ্ছে না, তো ও ঠিক মতো ঘরে বাজার টাজার করছে না, তাছাড়া যেটা প্রয়োজন হয় সেগুলো হচ্ছে না। মাঝখানেও বলতেছি কি যে বাসাটা ছেড়ে দিব, বাসাটা এত ভাড়া আমি বয়ে নিতে
নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি বাসাটা ছেড়ে দিব। তখন আমি বলতেছি এত সুন্দর বাসা আমরা তো পাওয়া যাবে না, তো এটাই থাকি না, কষ্ট টষ্ট করে থাকি, দরকার হলে আমরা একটা রুম সাবলেট ভাড়া দিই, তবু এখানে থাকি, এখানে সবকিছু ফ্যাসিলিটি ভালো, এখানেই থাকবো। ওর কথা হলো না, এখান থেকে যাব, যেতেই হবে, কারণ আমার খুবই সমস্যা। তো যাই হোক, আমার আর ওই জায়গাটা আমি ছাড়তে চাচ্ছিলাম না। কেন? কারণ আমার যে বিজনেসটা ওই জায়গার মধ্যেই, ওখানে আমার খুব ভালো হতো বিজনেসের জন্য। এখন ও চলে যাবে হচ্ছে অন্য জায়গায় চলে যেতে চাচ্ছে, ওই জায়গাটা আমার পছন্দ না, তাই আমি যাব না। এগুলো নিয়ে আবার সেই ঝগড়াঝাটি হয়। পরে এক সময় আমি তাকে খুব মানে কড়া করে বলি যে যদি তুমি এই বাসা ছাড়ো তাহলে আমাকে ছাড়তে হবে, আর যদি আমাকে না ছাড়ো তাহলে বাসা এটা ছাড়া যাবে না। তো এখন ও কি করবে বুঝতেছে না, এখন ও ওর কথাই রাখলো যে না, বাসা ছেড়েই দিব। পরে যাই হোক, বাসা ছেড়ে দিছে। বাসা ছেড়ে দেওয়ার পরে দেখি যে লোকজন আসতেছে বাসা নেওয়ার জন্য, দেখার জন্য। তখন আমার খুব খারাপ লাগলো যে আমি বললাম কথাটা, আমার কথাটা সে রাখলো না। আমি তো তার কাছ থেকে এমন কিছু আশা করি নাই, বাসাটা বলছি। তখন সে বাসাটা ছেড়ে দিছে। পরে আমি তাকে বললাম দেখো, বাসা এখনো সময় আছে, তুমি বাসাটা আবার বাড়িওয়ালার কাছ থেকে সময় নিয়ে নাও, নাহলে কিন্তু আমি সত্যি সত্যি এবার চলে যাব। সে বলতেছে তুমি চলে গেলে চলে যাও, আমার কোনো সমস্যা নেই, তোমার মতো মেয়ে আমার দরকার নেই। তখন আমি আর কি মানে ডিসাইড করলাম যে না, আমি আসলেই চলে যাবো, এখান থেকে থাকবো না। যেহেতু এখানে আমার একটা বিজনেসের একটা রাস্তা হয়েছে, সেটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার ওর সাথে আর থাকার কি দরকার। আমি তো এই বিজনেসটা নিয়েই আসি, কারণ আমার সংসারে অশান্তি। আমি বিজনেসটা, আমি কাজে ব্যস্ত থাকি, আমার যাও একটু ভালো লাগে, আর তার সাথে ফোনে কথা বলি, দেখা করি, এই আমার ভালো লাগা নতুন সৃষ্টি হয়েছে, এটা কেন নষ্ট হবে। তো এই কারণে আমি পরে ওই যে বাসাটা আমাদের জানুয়ারি মাসে ছেড়ে দেয়। তারপরে আমি চলে যাব বলে আমার জিনিসপত্র গুছাতে থাকি। তো সেও আমার জিনিসগুলো গুছানোর জন্য হেল্প করে। সে এমনকি আমার জিনিসগুলো মানে একটা ভ্যানে উঠিয়ে আমার বাবা বাড়ির দিকে পৌঁছিয়ে দিচ্ছে। তো আমার কথা হলো, সে যদি আমাকে আটকাই রাখতে চায় তাহলে কেন আমার জিনিসগুলো আলাদা করে দিবে, কেন আমাকে যাওয়ার জন্য সাহায্য করছে? নিশ্চয়ই সেও চায় আমি চলে যাই, সে আমাকে কোনো বাধা দেয় নাই। আমি এইভাবে বাবার বাড়ি চলে আসছি। এখন বাবার বাড়ি মানে মার বাসায় চলে আসছি। এবং মার বাসায় আসাতে এখন সে পরে আমার মার কাছে এসে বলতেছে যে আপনার মেয়েকে আপনি জায়গা দিচ্ছেন, আপনার মেয়ে কিন্তু আমাকে ছেড়ে চলে আসছে, এখন আমি আপনাদের নামে কেস করব, আপনার মেয়ে আমার যত টাকা পয়সা গয়নাগাটি সবকিছু নিয়ে চলে আসছে, আমি আপনাকেও জড়াই দিব আপনি যদি আপনার মেয়েকে জায়গা দেন। এখন মা তো মানে প্রচুর রাগারাগি করতেছে আমার উপরে যে তোমরা নিজেরা কাজ করে এখন আমার উপরে বিপদ ফেলতেছো, এখন এই লোক তো ভালো না, সে যেটা বলে সেটাই করবে, এখন আমি কি করব? আমার তোমার বাবা নাই, তোমার একটা বড় ভাই নাই, আমাদের কোনো গার্ডিয়ান নাই, তাহলে এখন কে দেখবে আমাকে? এখন তুমি আমার বাসায় থাকতে পারবে না। তো এখন থাকতে পারবে না, এখন আমি কোথায় যাব? ওকে ছেড়ে আসছি, এখন আমার যাওয়ার জায়গা নাই, যেহেতু আমাদের কোনো রিলেটিভও নাই। তো কি করব আমি? পরে আমি ওকে ফোন দিলাম, আমি যার সাথে ভালোবাসার সম্পর্ক হয়েছে তাকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে ওকে বললাম যে দেখো, আমার এখন কি করা উচিত আমি তো বুঝতেছি না, এখন মার বাসায় চলে আসছি, এখন মাও আমাকে রাখতে চাচ্ছে না। তো ও বলতেছে যে তাহলে তুমি এক কাজ করো, তুমি একটা বাসা নাও। পরে আমি বলতেছি বাসা নিব তো আমি টাকা কোথায় পাবো, আমি ভাড়া কোত্থেকে দিবে? এই মুহূর্তে তো আমার হাতে কোনো টাকা পয়সাই নেই। পরে বলতেছে ঠিক আছে, সেটা আমি দেখবো, তুমি আগে খোঁজো বাসা। তারপরে আমি হচ্ছে সাবলেটের মধ্যে বাসা খুঁজতে গেলাম ওখানে। তো ওখানে গিয়েছি, সবাই জিজ্ঞেস করে আপনি কি করেন? তো আমি বলেছি যে পড়াশোনা করি, কারণ বিয়ে হয়েছে এগুলো আমি বলি নাই, সবকিছুই লুকিয়ে গিয়েছি। তো বলতেছে যে একা একটা মেয়েকে তো আমরা বাসা ভাড়া দিতে পারি না, হয় হাজবেন্ড। একা কেন নেবেন? কারণ আপনার সঙ্গে তো আপনার সন্তান আছে, সন্তান আপনার হাজবেন্ডের কাছে, সন্তানদেরকে রেখে চলে আসছি। আপনার হাজবেন্ডের কাছে আপনার সন্তান। ওকে ফাইন, হ্যাঁ তারপর বলেন। তারপরে যেটা হচ্ছে যে এখন কেউ আমাকে একা বাসা ভাড়া দিতে চাচ্ছে না। তারপরে আমি আবার তাকে ফোন দিই, রাসেলকে ফোন দিচ্ছি যে দেখো, আমাকে তো কেউ একা বাসা ভাড়া দিতে চাচ্ছে না। তখন সে বললো যে ঠিক আছে, তাহলে তুমি বলো যে তোমার বিয়ে হয়েছে কিন্তু তোমার হাজবেন্ডের বাড়ি এখনো মেনে নিচ্ছে না, তাই হাজবেন্ড মাঝে মাঝে আসবে, তুমি আপাতত একাই থাকবে। পরে এই কথার ভিত্তিতেই আমি আবার গেলাম, তারপরে একটা বাসা পেয়েও গেছি। তারপরে ওখানে উঠলাম, সবকিছু নিয়ে ওখানে উঠলাম। মাকেও বললাম যে আমি এরকম এরকম জায়গায় বাসা নিয়েছি, কিন্তু বাসাটা চিনাইনি, জাস্ট বলেছি যে এখানে বাসা নিয়েছি। তারপরে যাই হোক, মার কাছ থেকে চলে আসছি ওখানে। তারপরে মার প্রতি তো একটু রাগ আছেই যে আমাকে জায়গা দিল না। তারপরে এখন যেহেতু রাসেলকে হাজবেন্ড হিসাবে পরিচয় করিয়ে দিয়েছি আমি ওখানে, আর এতদিন আমরা বাইরে বাইরে ঘুরতাম, তো এখন মনে হয়েছে নিজের কাছে যে এখন যেহেতু নিজেদের বাসা হয়েছে, কেউ এখন আসবে না, কেউ জানবে না, সবাই জানে হাজবেন্ড, তাহলে বাসায় আসলে সমস্যা কি? তারপরে আমার এই বাসায় আসা শুরু হলো। রাসেলের? জি, রাসেলের।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ভুল এবং অপ্রিয় সত্যের একেবারে মাঝ নদী যদি বলি, একটা নদী, সেটার মাঝ নদীতে নৌকা ডুবছে, সেরকম একটা জায়গাতে আমরা রয়েছি এই মুহূর্তে। হাজবেন্ড আছে, সন্তান আছে, নিজের ব্যবসা আছে এবং ফ্যামিলি আছে। সবকিছুর পরেও নিজের মনের ক্ষুধা এবং ভালোবাসার জায়গাটাতে, এবং যে ভালোবাসা এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে পাপ বা অনৈতিক, সেই রকম একটা জায়গাতে জেনে শুনে বুঝে লম্বা একটা সময় ধরে এরকম একটা ভুল, যা একেবারেই মানা যায় না। কিন্তু কথা হচ্ছে, সে তো ভুল করেছে কিংবা অপরাধ করেছে, সে কারণেই সে কিন্তু যাহা বলিব সত্য বলিবতে এসছে। এরকম ভুল এবং অপরাধের মধ্যে যারা আছেন, তাদের জন্যই কিন্তু আজকের এই মিতা। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি। এরপরে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। রাসেলের আপনার বাসায় আসা খুব বেশি সহজ হয়ে গেল, এবং রাসেলকে আপনি পরিচয়ও করিয়ে দিলেন যে ইনি হচ্ছে আপনার হাজবেন্ড। তার আগ পর্যন্ত রাসেলকে আপনি কতটুকু চিনতেন অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে, তার পরিবার সম্পর্কে এবং তার বাসা কোথায়, কি অবস্থা, ডিটেল কিছু জানতেন? তার বাসা কোথায় সেটা জানতাম, কিন্তু ওনার পরিবারের কারোর সাথেই আমার কখনোই কথা হয় নাই, ইভেন দেখাও হয় নাই। উনি যে কারণটা দেখাতো যে তোমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এই মুহূর্তে যদি আমি কারোর সাথে পরিচয় করিয়ে দেই, তাহলে আমাদের সম্পর্কটা আর কন্টিনিউ করতে দিবে না, এখানেই স্টপ হয়ে যেতে হবে, তখন তুমিও কষ্ট পাবো, আমিও কষ্ট পাবো, আমরা এইভাবেই লুকিয়ে থাকি, যখন হয়ে যাবে তখন আমরা সবাইকে জানাবো। এবং এগুলো আপনি অন্ধের মতো বিশ্বাস করতেন? জি। তারপরে যেটা হচ্ছে যে এখন সে প্রত্যেক দিন বিকেল বেলায় আমার বাসায় আসে, অফিস শেষ করে বাসায় আসে, 8টার দিকে চলে যায়, এভাবেই কন্টিনিউ করতে থাকি আমরা। তারপরে এক সময় সে বলতেছে, আচ্ছা তুমি তো তোমার হাজবেন্ডকে ডিভোর্স দাও নাই, তাহলে এখন যদি এই বিষয়টা কারোর সামনে আমাদের প্রকাশ হয়ে যায়, তাহলে তো তুমিও এখানে বিপদে পড়বে, আমিও বিপদে পড়বো, তোমার তো ডিভোর্স দেওয়া উচিত। তখন আমি হচ্ছে ডিভোর্স দিতে তো টাকা লাগে, এখন আমার কাছে টাকা নাই, তো বলতেছে তুমি কারো কাছ থেকে এখন টাকা পয়সা আনো, আমি দিয়ে দিব। তো আমি আমার বোনের কাছে গেলাম, তো ওকে বললাম যে আমাকে কিছু টাকা পয়সা লোন দে, আমি ডিভোর্স দিয়ে তারপরে পরে আমি তোকে দিয়ে দিব। তো ও আমাকে টাকাটা দিল, দেওয়ার পরে আমি ডিভোর্স দিতে যাব, একটা অ্যাডভোকেটের সাথে কথা হয়েছে আমার। তো সেই মুহূর্তে আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে তুমি তো চলে গেছো বাচ্চাদেরকে রেখে, এখন ওদেরকে তো আমি সামলাতে পারছি না, কান্নাকাটি করছে, তুমি আসো। তো আমি বলছি, আসো মানে আমি তো চলেই গেছি একেবারে, আসবো আবার কোত্থেকে, আমি আর আসবো না। আপনার ওই সময় আপনার বাচ্চার কথা মনে পড়তো না? টু বি অনেস্ট, বাচ্চার কথা মনে পড়তো, কষ্ট লাগতো, কিন্তু মনে হতো যে সব সময় যে আমি আগে সেভ হয়ে নেই, তারপরে আমি একটা সময় আমার বেবিদেরকে আমি আমার কাছে নিয়ে আসবো। তারপরে হচ্ছে পরে আমি বলতেছি, ওকে বলছি যে আমি তো তোমাকে ডিভোর্স দিব, আমি আর আসবো না তোমার কাছে। তখন সে আমাকে বলতেছে, দেখো তুমি এতদিন যেহেতু কষ্ট করেছো, আর কয়টা দিন কষ্ট করো, আমার মেয়েটার তো ফাইনাল এক্সাম, এই এক্সামটা শেষ হোক, তারপরে তুমি আমাকে ডিভোর্স দাও। তো আমি রাজি হয়ে গেছি। রাসেল তারপরে এটা এগ্রি করে নিচ্ছে তার জায়গা থেকে। ইজ ইট প্লেটোনিক লাভ? প্রথম কথা হচ্ছে, লাভ তো ব্লাইন্ড। আপনারা যখন কমিটমেন্টের জায়গাটায় চলে গেছেন যে আপনারা বিয়ে করবেন বা অমুক জায়গায় করবেন, তখন কোনোভাবেই রাসেলের জায়গাটা থেকে এটা আসা কোনোভাবেই সম্ভব ছিল না। রাসেল যেটা পারমিশন দিচ্ছে সেটা হচ্ছে আপনার সাথে আপনার হাজবেন্ডের কিছুটা সময় স্পেন্ড করা। আলটিমেটলি তো এটাই। এটা যদি আপনাকে লাভ করে থাকে, সেটা কিভাবে সম্ভব? ওকে ফাইন, আমি জানি না, বাট আমার কাছ থেকে যেটা মনে হয় ব্যক্তিগত জায়গা থেকে, ইফ ইট ইজ রিয়েলি লাভ, দেন এটা সম্ভব ছিল। যাই হোক, কি হয়েছে না হয়েছে আমরা সামনের দিকে একটু যাই, কিন্তু খুব কনফিউজ হয়ে যাচ্ছি। তারপরে যেটা হয় হচ্ছে আমি আসা যাওয়া করতে থাকি আমার হাজবেন্ডের বাসায়। তারপরে এক সময় সে আসলে এটা একটা চালাকি করে আমার সাথে এই কাজটা করেছে। আমার মেয়ের এক্সামের যেই বিষয়টা, আসলে এটা পুরোপুরি তার একটা চালাকি। ওই আমি যেই টাইমটা তার বাসায় আসা যাওয়া করতাম, সে আমাকে ফলো করতো যে আমি আসলে কোত্থেকে আসি, কোথায় যাই। ওকে, এইটা ধরার জন্যই সে এই ইয়েটা করেছে। তো যাই হোক, এক সময় আমি যখন ওই বাসা থেকে চলে যেতাম, তখন সে পিছে পিছে আমার যে এইভাবে সে আসলে জানতে পারে যে শেষ পর্যন্ত আমি কোথায় আছি। তারপরে আরেকদিন ফোন দেয় যে বলতেছে, ওরা তো অনেকদিন ধরে না খেয়ে আছে, আমি তো রান্না বান্না করতে পারছি না, তুমি আজকে এসে একটু রান্না করো, আমাকে এই বলে নিয়ে আসলো। যাই হোক, আমি বাসায় আসলাম, রান্না বান্না করলাম। এখন বলতেছে, আমি তো খুব অসুস্থ, তুমি এক কাজ করো, ওদের এখানে থাকো, আমি ডাক্তার দেখিয়ে তারপরে তুমি আজকে থেকে যাও, কালকে যেও। পরে আমি তো থাকবো না, কোনো মতেই থাকবো না। পরে বলতেছে, না তোমাকে আজকে থাকতেই হবে। তো যাই হোক, আমি সেদিন রাতে ছিলাম। পরে এখানে কি হয়েছে, আমার ফোন থেকে আমার হাজবেন্ডের ফোনে ডাইভার্ট করা হয়, যেটা মানে আমার ফোনে যে কলগুলো আসবে সেটা ও টের পাবে, SMS যেটা আসে সেটা টের পাবে। ও এরকম একটা মানে কাজ করেছে। তো আমার ফোনে কখন ফোন আসে, কখন কি হয়, সেটা ও টের পায়, কিন্তু আমি এটা বুঝতে পারিনি এই বিষয়টা। এভাবে আসলে পরে রাসেলের নাম্বার জেনে গেছে ও, ট্র্যাকিং করেছে আপনাকে। জি। তো
সেদিন রাতে আমাকে থাকতে বলেছে। তো সেই দিন হচ্ছে ও হসপিটাল থেকে আসছে, আসার পরে আমাকে বলতেছে যে আমার সাথে এখন তোমার ইয়ে করতে হবে, মানে ওকে, সে তার স্বামীর সম্পর্ক হ্যাঁ। অধিকার চেয়েছে। হ্যাঁ। তারপরে আমি বলতেছি যে না, আপনার সাথে তো আমি এটা করব না, কারণ আপনি আপনি করে বলা শুরু করেছেন তখন? তখন আপনি করেই বলতাম। তারপরে বলতেছি যে না, আমি তো আপনার সাথে এই কাজ করতে পারবো না। তখন বলছে কেন করতে পারবো না, তুমি এখন পর্যন্ত আমার ওয়াইফ। পরে আমি বলেছি যে না, আমি করব না তো করবোই না। এখন করব না দেখে সে আমাকে প্রচুর মারধর করলো, যে মশা মারে যে ব্যাট গুলো আছে সেই ব্যাট দিয়ে আমাকে পুরো ব্যাটটা ভেঙে ফেলে আমার শরীরের উপরে। পরে আমার নখ উল্টে যায়, আমার শরীর থেকে রক্ত পড়তে থাকে টপ টপ করে, অনেক মারলো। তারপরে আমাকে বলতেছে যে তুই কোথায় কি করিস, কোথায় থাকিস, সবকিছুই আমি জানি। নাও কাম টু দ্য পয়েন্ট। এতদিন তুই আমাকে এই আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক করিসনি, সেটার কারণটা আমি এখন খুঁজে পাইছি। তোর বাইরেই চাহিদা মিটে আসিস, এখন আমি বুঝতে পারছি। আজকের পর থেকে তুই এই ঘর থেকে কোথাও বের হতে পারবি না, তুই এখানেই থাকবি। আমি তো প্রচুর কান্নাকাটি করতেছি, আমার কান্নাকাটি দেখে আমার বাচ্চারা ভয় পেয়ে গেছে, ওরাও কান্নাকাটি করতেছে। তারপর আমি বলতেছি যে এখন আমাকে যেতে দেন, নাহলে যে কোনো বিপদ হবে। পরে বলতেছে যে না, তোকে আমি যাইতে দিব না, তোকে আমি আটকে রাখবো। আমার মোবাইল, আমার পার্স সবকিছু লক করে দিয়ে, আমাকে পর্যন্ত লক করে দিয়ে সে কোথায় কোথায় জানি 2 দিন ঘুরে আসলো। আমাকে 2 দিন পর্যন্ত বাসায় লক করে রাখছে। আমি এদিক দিয়ে রাসেলের সাথে যোগাযোগ করতে পারছি না, কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। পরে 2 দিন পরে আমি বললাম যে আজকে যদি আমাকে বের হইতে না দেন তাহলে যে কোনো বিপদ আপনার হবে। আর আমার মেয়েটা বলতেছে বাবা বাবা মাকে যেতে দাও, আর মাকে মেরো না, মাকে যেতে দাও, মা যেখানে ভালো লাগে মা সেখানেই চলে যাক, তুমি মাকে আর মেরো না। তো আমার মেয়ের কথা শুনে সে আমাকে ছেড়ে দিল। তারপরে আমার মোবাইল, আমার পার্স দিল, আমি চলে আসলাম। চলে আসছি, এই ফাঁকে সে কি করেছে, এই যে 2টা দিন সে যে বাইরে ছিল, সেই 2টা দিন হচ্ছে যে আমি যেই বাসায় ছিলাম সেই বাসায় এসে সে সবকিছু দেখিয়েছে। আমার বাচ্চা আছে, আমার বিয়ে হয়েছে, তার সাথে সবকিছু তাদেরকে দেখিয়ে বলছে যে সে এখন পরকীয়া করে এই লোকটার সাথে এখন থাকতেছে, আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমি তাদেরকে একসাথে ধরতে চাই। তো আমার যে বাসায় আমি ভাড়া নিয়েছি সেই বাড়িওয়ালার ওই এলাকার কিছু বকাটে ছেলেদেরকে হাতে করেছে। তারপরে হচ্ছে আমি বলতেছে যে ও যখনই আপনার বাসায় আসবে সাথে সাথে আমাকে ফোন দিবেন, আমি চলে আসব। পরে আমি তো বাসায় যাওয়ার পরে সাথে সাথে রাসেলকে ফোন দিলাম যে তাহলে তুমি আসো বিকালে, এসে আমাকে ডিভোর্সের টাকাটা দাও, আমি ওকে ডিভোর্স দিব। তো ও পরে বিকালবেলা আসছে। এই সময় আমার বাড়িওয়ালা কি করছে, আমার হাজবেন্ডকে ফোন দিয়ে দিছে। পরে আমার হাজবেন্ড তো 2 বাচ্চাকে নিয়ে ক্যামেরা নিয়ে চলে আসছে, আমাদের ছবি তুলবে, পেপারে দিবে, এই সেই। তারপরে এই লোকজন আসলো, হুড় হুড় করে আমার বাসায় আসলো। আমি তো পুরা ভয় পেয়ে গেছি। আমি তো তাকে দেখে অবাক যে সে কিভাবে আমার বাসা চিনলো, কিভাবে আসলো। পরে আমাদের 2 জনের মোবাইল ছিল, মোবাইলটা সে হাতে করে নিয়ে গেল, মোবাইল দিল না। তারপরে রাসেলকে সে মারধর করলো। তারপরে বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালারা মারধর করলো রাসেলকে, দেন আমাকেও মারধর করলো। পরে আমার মেয়েটা কান্নাকাটি শুরু করলো যে না, আমার মাকে মেরো না, আমার মাকে মেরো না। পরে আমাকে মারা বন্ধ করছে। রাসেল কি বলছিল এই মুহূর্তে? পরে রাসেলকে জিজ্ঞেস করতেছে তুমি কি একে ভালোবাসো? পরে রাসেল সেই মুহূর্তে বলতেছে হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। তো বলতেছে যে তুমি জানো না যে ওর হাজবেন্ড আছে, বাচ্চা আছে? পরে রাসেল বলল যে না, আমি তো জানি না তার হাজবেন্ড আছে, বাচ্চা আছে, আমি জানি না। এটা কেমন করে হয়? তুমি তার সাথে হাজবেন্ডের মতো ছিলা, তুমি তার দেখেও তো মানুষ বুঝতে পারে যে তার বিয়ে হয়েছে কিনা, বাচ্চা হয়েছে কিনা। পরে বললো যে হ্যাঁ আমি দেখেছি। তখন বলে এই তো তুমি 2 রকম কথা বলতেছো। পরে বলছে যে যাই হোক হয়েছে, আমি এখন ভালোবাসছি, এখন তুমি কি করতে চাও? পরে বলতেছে যে আমি কিছুই করতে চাই না। এখন ওই আমাদের বাড়িওয়ালার লোকেরা বলতেছে তাইলে তোমার সাথে ওর কি বিয়ে হয়েছে? এখন আমি বলতেছি হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে। কারণ কাদের বিয়ে হয়েছে? আপনার এবং রাসেলের? রাসেলের, কারণ আমি এখান থেকে বাঁচার জন্য বলতে চেয়েছি। আপনি বললেন যে রাসেলের সাথে আপনার বিয়ে হয়ে গেছে, মানে আপনার এক একজন এক এক রকমের কথা বলতেছেন, দিকবিদিক হারা যাকে বলে। জি। তারপর মানে ওই মুহূর্তে কি বলবো, কি বললে বাঁচতে পারবো, এটা আসলে বুঝতে পারছি এবং না। সবকিছু হচ্ছে আপনার ছেলে মেয়েদের সামনে। জি। আপনার মেয়ের বয়স কত তখন? আর তখন আমার মেয়ের বয়স 9 বছর। কোন ক্লাসে পড়ে? তখন সে কেজি 1-এ পড়ে। ও তো মোটামুটি বোঝে তাহলে কি হচ্ছে। এবং আপনার ছেলে? আমার ছেলে তখন 2.5 বছরের। তারপরে হচ্ছে রাসেলকে জিজ্ঞেস করতেছে তোমরা কি বিয়ে করেছো? পরে আমি বলছি যে হ্যাঁ আমরা বিয়ে করেছি। তো বলছে বিয়ে করেছো তো কাগজপত্র দেখাও। তো বলছে কাগজপত্র তার সাথে নিয়ে ঘুরি না, কাগজপত্র অন্য জায়গায় আছে, আমরা পরে দেখাতে পারবো। পরে বলতেছে না এখনই দেখাইতে হবে। তো বলছে এখন তো দেখানো সম্ভব না। পরে বললো যে তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিছো? আমি বলছি না, ডিভোর্স দেইনি। পরে তাহলে এটা কেমন বিয়ে? ডিভোর্স দাও নাই, বিয়ে? এটা তো বিয়ে হয়নি আসলে। পরে যাই হোক এইভাবে মানে তর্ক বিতর্ক হতেই থাকে।
থাকে। পরে আমার হাজবেন্ড আবার এই দিক দিয়ে কি করেছে, আমার বোন আমার মাকে ফোন দিয়ে জানিয়েছে যে আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, সে মারাই গেছে, এই কথা বলেছে। নয়তো আমার মা বোন তো আসবে না, এরকম ঝামেলার মধ্যে কখনোই আসবে না। তো এরা তো মারা গেছে শুনে মানে তারাও খুব অস্থির হয়েছিল। তারপরে তারা আসছে, এসে দেখে তো এই কাহিনী। পরে তো আমার বোন ওখানে সবার সামনে বোনের জামাই অপমান করলো যে তুমি এই টাইপের হতে পারবা, আমার বড় বোন হয়ে এরকম একটা কাজ করলা, কখনোই ভাবতে পারি নাই। তারপরে আমার বোনের জামাই যেটা মানে বুদ্ধি করলো যে এখন এখান থেকে বাঁচাতে হবে, এখন কিভাবে বাঁচানো যায়। তো বলছে যে এখন আমরা বিচার করব, হয় দুইজনকে পুলিশে দিব আর নয়তো বিয়ে দিয়ে দিব। এখন রাসেল বলতেছে না, আমি ওকে বিয়ে করব না। পরে বলতেছে কেন বিয়ে করবেন না, আপনার ভালোবাসছেন, এতদিন ছিলেন, কেন বিয়ে করবেন না। পরে আমি ওকে বললাম যে কি ব্যাপার, তুমি এইগুলো বলছো কেন। পরে ও আমাকে একপাশে আড়ালে ডেকে বলতেছে দেখো আমার এখান থেকে বাঁচতে হবে, এখান থেকে আমি যদি বাঁচতে পারি তুমিও বাঁচবা, এখানে আমাকে তুমি হেল্প করো, আমাকে যাওয়ার জন্য তুমি হেল্প করো। তারপরে আমি ওর কথা আবারও বিশ্বাস করলাম। তারপরে আমি পরে বলতেছি না আমরা বিয়ে করব না। এখন পরে বলতেছি তাহলে আপনি কি করতে চান, আপনি কি আপনার হাজবেন্ডের কাছে ফিরে যেতে চান। আমি বলছি না, আমি ওকে বিয়েও করব না, আমি হাজবেন্ডের কাছে ফিরে যাব না। বলে তাহলে কোথায় যাবেন। পরে বলছি কোথায় যাবো সেটা আমার ব্যাপার। যাই হোক এইভাবে পরে আমার ছোট বোনের জামাই বলতেছে আচ্ছা আপনারা ওকে কি করবেন করেন, আমি আমার বোনকে নিয়ে যাই, যেহেতু আমি গার্ডিয়ান না, তার মা আছে, তার মা অসুস্থ হয়ে গেছে, আসতে পারছে না, আমরা যাই বিচার করি না কেন আমরা বিচার করব। এইভাবে পরে রাসেলকে নাকি ওরা আড়াল করে, রাসেলকে আবার একটা রুমে ওরা লক করে রাখছে। তারপর কিছুক্ষণ পরে রাসেলকে বলতেছে তোমার অ্যাড্রেস লিখো, তোমার ফোন নাম্বার লিখো, তোমার মা বাবাকে ডাক দাও, তারা আসুক, তারপরে তারা ছুটায় নিয়ে যাক। এখন রাসেলকে অ্যাড্রেস লিখতে বলছে, রাসেল অ্যাড্রেস লিখছে। তো এখন ওরা আবার চালাকি করে বলতেছে কি যে অ্যাড্রেস একবার লিখছে, ওকে আরেকবার লিখতে দেন, মানে পরের বারও কি ঠিক লিখে কিনা বা ভুল লিখে কিনা এটার জন্য পরের বারও দেখে যে একই রকম অ্যাড্রেস লিখছে। যাই হোক তারপরে রাসেলকে একটা রুমে লক করে রাখছে। ওই আমাদের বাড়িওয়ালাটা কি করছে, ওই রুমটাতে যে রাসেলের সাথে কি যেন ফিস করে কথা বলার পরে রাসেলকে ছেড়ে দিল। পরে মানে বাড়িওয়ালাটা এসে বলতেছে যে না আসলে ছেলের কোনো দোষ নাই, ছেলে খুব ভালোই ছিল, ছেলেকে ছেড়ে দেন। পরে রাসেলকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে পরে বাড়িওয়ালা আমার মাথায় আবার হাত টাত বুলিয়ে বলতেছে যাও মা তুমি চলে যাও, এইভাবে তুমি বাচ্চাদেরকে ছেড়ে আসছো, তোমার লাইফ তো চলেই গেছে, এখন বাচ্চাদের জীবন, বাচ্চাদের দিকে তাকিয়ে হলেও তুমি এরকম স্বামী সংসার করতেই হবে তোমার। পরে যাই হোক আমার বোনের জামাই আমাকে নিয়ে আসলো, বাচ্চা দুইটা ওর বাবার সাথে চলে গেল, আর রাসেল তো আগেই বের হয়ে গেল। তারপরে আমি আমার মার বাসায় চলে আসলাম। এখন মার বাসায় আসার পরে আমি রাসেলকে ফোন দিলাম, পরপরই আমি রাসেলকে ফোন দিলাম যে দেখো তুমি এরকম কেন করলা, ওখানে তুমি আমাকে চিনোই না, এই না সেই না। তখন সে মানে খুব রাগী হয়ে আমাকে বলতেছে যে দেখো আমি তোমার সাথে এতদিন সম্পর্ক করছি, আমি তোমাকে সত্যিই ভালোবাসছিলাম, কিন্তু তোমার জন্য আমি এত বড় অপমান হবো আমি কখনোই কল্পনা করতে পারি নাই। আজ পর্যন্ত আমার মা আমাকে তুই করেও বলে নাই, মারবে তো দূরের কথা, আর সেইখানে আমি তোমার জন্য রাস্তার মানুষের কাছে মার খেয়েছি, বকা খেয়েছি। আমি আর তোমার সাথে কোনো রকমই সম্পর্ক করব না, তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলি। তো আমি বলছি দেখো এখন তোমার জন্য আমি রাস্তায় বের হয়েছি, আজকে আমার ঘর ছাড়লাম, সন্তান ছাড়লাম, তাহলে এখন আমি কোথায় যাব। বলতেছি তুমি কোথায় যাবা, কি করবে, একান্তই তোমার ব্যাপার, আমি আর তোমার সাথে নাই। আপনি এগেইন এই সেন্টেন্সটা রিপিট করেন, আপনি কি বললেন? তোমার জন্য? বলতেছি তোমার জন্য আমি ঘর ছাড়লাম, সংসার ছাড়লাম, সন্তানদেরকে ছেড়ে তোমার আশায় আমি রাস্তায় বের হলাম, এখন তুমি বলতেছো যে তুমি আমাকে চিনো না, আমার দায়িত্ব নিবা না, তাহলে আমি এখন কোথায় যাব। আমরা এই সেন্টেন্সটা এখানে দুইবার বলেছি প্রিয় শ্রোতা। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স অফ দিস কি বলা যেতে পারে, রিভিল অফ ট্রুথ। আমরা ফিরে যেতে চাই আপনার কাছে আবারও, বলুন। হ্যাঁ তারপরে সে বলতেছে না আমার পক্ষে আর তোমাকে নিয়ে এগিয়ে যাওয়াটা সম্ভব না। তো বলছি যে দেখো যাই কিছু হয়েছে না কেন এটা সব মানুষ করেছে, আমার কাছ থেকে তো তুমি কোনো খারাপ আচরণ পাওনি এই পর্যন্ত। বলছে না পাইনি। আমি কই তাহলে তুমি কেন এরকম করতেছো আমাকে। বলে আমি এত কিছু জানি না, আমি এই কথাটাই শুধু বলবো তোমাকে যে তোমার সাথে আমার আজীবন একটা সম্পর্ক থাকবে, আজীবন কথা হবে, কিন্তু কোনোদিন দেখা হবে না। তোমার কোনো যদি বিপদ হয়, তোমার টাকা পয়সা লাগে, আমি তোমাকে সেই দিকে হেল্প করব, কিন্তু তোমার সাথে আর এখন পর্যন্ত আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না, ভালোবাসার কোনো সম্পর্ক রাখতে চাই না, একটা ফ্রেন্ডশিপ হিসাবে যতটুকু করার আমি করব। তারপরে যাই হোক সে ফোনটা রেখে দিল, আমি আর তাকে ফোন টোন দেই নাই। আমার মন খুব খারাপ। এইদিকে মা আমাকে প্রচুর গালাগালি করতেছে, আমার ছোট বোন আমাকে গালাগালি করতেছে, আমার খুবই খারাপ লাগতেছে। শুধু মনে হচ্ছে যে আমার এখন মরে যাওয়াই উচিত, এছাড়া আর কিছু করা উচিত না।
কিন্তু কি আর করবো বুঝতেছি না। একদিন পরে আমি তাকে আবার ফোন দেই, রাসেলকে ফোন দেই, খুব কান্নাকাটি করে আমি তাকে বলতেছি, দেখো যেভাবেই হোক তুমি আমাকে ভুল বুঝো না, তুমি এখন আমি কি করবো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে এত ভালোবেসে ফেলছি, আমি তোমাকে ভুলতেও পারছি না, ভোলা সম্ভব না, আমি এখন কি করব, তুমি একটা উপায় আমাকে দাও, তুমি যেভাবেই হোক তুমি একটা কিছু করো। আর বলতেছে না আমি আর কোনো মতেই তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে চাই না। অনেক বুঝিয়েছি, সে কোনোভাবেই কিছু করবে না। যাই হোক আমি পরে কি করব, বাসায় এইভাবেই আসি। মা আমাকে বলতেছে যে তুমি এখন আমার ঘর থেকে বের হয়ে যাও, তোমার মতো মেয়ে আমার দরকার নাই, যেখানে আমাদের এই এলাকার মধ্যে কোনোদিন কেউ একটা খারাপ কথা বলতে পারে নাই। আজকে তোমার জন্য এলাকা তোমার হাজবেন্ড যখন আইসা বলছে যে তুমি মারা গেছো, আমি রাস্তায় ছিলাম, সেই রাস্তার মধ্যে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, সেখানে মানুষজন জিজ্ঞেস করছে কেন এরকম হয়েছে, সবাই জেনে গেছে, এখন আমি এই মুখ আমি কিভাবে দেখাবো, তোমার জন্য আজকে আমি এত অপমান হলাম, আমি তোমার মতো মেয়ে আমার দরকার নাই, এরকম বললো। পরে এখন আমি ভাবছি কি মার রাগ উঠেছে, হয়তো বা রাগ কমে গেলে পরে ঠিক হয়ে যাবে, কিন্তু না, একদিন দুদিন হয়ে গেল সে আমার সাথে কোনো কথাও বলে না, আমি খেয়েছি কিনা সেটাও জিজ্ঞেস করে না। পরে আমার কাছে খুবই খারাপ লাগলো। পরের দিন সকালবেলা সে কি করলো, আমার যত জিনিসপত্র আছে সবই সে ঘর থেকে বের করে দিল। এখন আমাকেও বলতেছে যে এখন বের হয়ে যাওয়ার জন্য। পরে শেষ মুহূর্তে আমি আবার রাসেলকে ফোন দিলাম যে দেখো আমি তো মার বাসায় আশ্রয় নিলাম, এখন মাও আমাকে বের করে দিচ্ছে, এখন আমি কি করব। বলে তুমি কি করবে এটা তোমার ব্যাপার, তুমি আজকের পর থেকে আমাকে আর ফোন দিবা না। তারপরে এইভাবে এখন আমি কি করব, পরে শেষ পর্যন্ত আমি আমার হাজবেন্ডকে ফোন দিলাম। এখন চিন্তা করলাম যে আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নাই, এখন আমার সেইখানে ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নাই, কি করব এখন। পরে ওকে ফোন দিলাম, ও বলতেছে যে তুমি এখন কি করতে চাও। এখন বলছি যে আমি আপনার সংসারে ফিরে যেতে চাই। বলছে যে ঠিক আছে তাহলে আসো, তোমার জন্য তো আমার রাস্তা সবসময় খোলা। তখন আমি বলছি যে একটা শর্ত আছে। বলতেছি কি শর্ত। আমি বলছি কি আপনার সাথে আমি মানে যাব, আবার নতুন করে সংসার করব, ঠিক আছে, কিন্তু আমি আপনার সাথে কোনো স্বামী স্ত্রী সম্পর্ক রাখতে পারবো না। পরে বলছি এটা কেমন কথা, মানে হাজবেন্ড ওয়াইফ থাকবো, সবাই জানবে, অথচ তোমার আর আমার মাঝে স্বামী স্ত্রী কোনো সম্পর্কই থাকবে না, এটা তো হবে না। পরে আমি বলছি না, এটা যদি মেনে নেন তাহলে আমি আপনার সংসারে ফিরে যাবো, নাহলে যাবো না। পরে সে বললো যে ঠিক আছে আমি রাজি। এখন সে হুট করে রাজি হয়ে গেল। যাই হোক আমি যে উকিলের কাছে গিয়েছিলাম ডিভোর্সের জন্য, সেখানে যে আবার ক্যান্সেল করলাম, দুইজনে গেলাম, পরামর্শ নিলাম। উকিল বলল যে তোমরা ভালো হয়ে চলো, যে কোনো বিপদ হলে আমাকে আবার ফোন দিও। এত কিছুর পরও আপনার হাজবেন্ড আপনাকে মানলো মেনে নিল। এবং এই মেনে নেওয়াটাকে আপনি ওই মুহূর্তে কি হিসেবে দেখেছেন? ওই মুহূর্তে দেখেছি যে না আসলে সেই ভালো, আমি যত অন্যায় করেছি কিন্তু সে তো আমাকে মেনে এবং নিয়েছে। আপনি এমন একটা কন্ডিশন তাকে দিলেন যেটা কোনো হাজবেন্ডই কখনোই মানবেন না। মানবে না। আপনি সেই কন্ডিশনও সে মেনে নিল এত কিছুর পরে। জি। তারপরে গেলাম। তারপরে যাওয়ার পর থেকে এখন যেটা হয়েছে যে আগে আমি যত তার কাছ থেকে অবহেলা, অত্যাচার, টর্চারিং যা পেয়েছি, এখন দ্বিগুণ সে বেড়ে গেল। এখন সে কথায় কথায় আমাকে বলে এতদিন তো তুই বেটা নিয়েছিলি, এখন কেন এই সেই, মানে বিভিন্ন টাইপের খারাপ ভাষায় গালাগালি করে। তারপরে খুব মারধর, আবারও সেই রকম মারধর। আমার মেয়েটা তখন তো বড় হয়ে গেছে, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আলাদা ঘুমাই, সে আলাদা রুমে ঘুমায়। তো সেই মুহূর্তে আমার বাচ্চাদের সামনে এসে সে আমাকে খুব জোর জবরদস্ত করে, সে আমাকে খুব মারধর করে। আবারও সেই আগের মতো মারামারি রুম হচ্ছে। কয়টা ছিল আপনাদের? একটাই রুম? না, আমাদের রুম ছিল 4টা। বাসা যে বাসায় ভাড়া থাকতেন সে বাসায় 4টা রুম? জি। আপনাদের পার্সোনাল রুম কয়টা টোটাল? আমাদের পার্সোনাল রুম তো একটা। একটাই, মানে ওই রুমের মধ্যেই বাচ্চা কাচ্চা এবং আপনারা থাকতেন? না, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে থাকতাম আর ও আলাদা রুমে থাকতো। তার মানে দুটো রুম ছিল আপনাদের? জি। তাহলে এই যে এই কাজগুলো যখন হয় বা এরকম যখন, তখন বাচ্চা কাচ্চাদের সামনে মারধর কেন করবে, বা বাচ্চা কাচ্চাদের সামনেই কেন এই ডিমান্ড গুলো আসবে? সে মানে আমাকে বলতো তার রুমে যাওয়ার জন্য, আমি যেতাম না, তাই তখন আপনার রুমে চলে আসতো? আমার রুমে চলে আসতো। তারপরে যেটা হয়েছে মানে এরকম জোর করতো। একটা সময় আমার বাচ্চারা জাগনা থাকতো, তারপরেও সে জোর জবরদস্ত করতো। আমি তাকে এত বলতাম যে দেখেন আমার বাচ্চাগুলো আছে, ওরা তো বুঝতেছে, কেন আপনি ওদের সামনে এরকম করতেছেন। বলতেছে তুই তো খারাপ হয়ে গেছিস, তুই যে খারাপ এটা ওরা জানার দরকার আছে, ওদের বোঝার দরকার আছে, সেই জন্য এরকম করি। তারপরে থেকে কি হতো, আমি রাতে আর ঘুমাতাম না, আমি সারা রাত জেগে থাকতাম। আমার সারাক্ষণ ভয় করতো যে সে কখন আসে, কখন মারধর করে, তাই ঘুমাতাম না। এক সময় সে আমার বালিশ, আমার কাঁথা এগুলো নিয়ে যেত যেন আমি ঘুমাতে না পারতাম। সে মানে ফ্যান বন্ধ করে রাখতো, লাইট জ্বালায় আপনি এরকম রাখতো। ক্রেজি কেন হয়ে গেলেন? আপনি স্বামী হিসেবে তাকে মানছেন, স্বামীর অধিকার তাকে দিচ্ছেন না কেন? কারণ
দিচ্ছি না, আমার শুধুই এটা মনে হচ্ছে যে তার জন্যই আমি আমার রাসেলকে হারালাম। সেই মুহূর্তে রাসেলকে মানে ভুলতে পারছি না, রাসেলের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। যেখানে প্রত্যেক দিন আমি রাসেলের সাথে দেখা হয়, একদিন দেখা না হলে আমার খুব কষ্ট হয়, সেই মুহূর্তে তার সাথে আমার কথা হচ্ছে না, দেখা হচ্ছে না, আর সে মানে রাসেল আমার সাথে এরকম বিহেভ করলো একমাত্র তার জন্যই, এটা মনে হয়েছিল আমার তখন সেই মুহূর্তে। চলুন আমরা ফিরে যাই মিতার কাছে। মিতা, যে জায়গাটিতে আমরা ছিলাম, আপনি বলছিলেন যে আপনার হাজবেন্ডের সাথে, তখনও তিনি আপনার হাজবেন্ড, যদিও আপনি মন থেকে মানতে পারেন না, আপনার কাছে ওনার স্বামীর অধিকার চাওয়াটাই স্বাভাবিক, সেটা আপনি দিতে পারতেন না। এবং সেখানে খুব সহজ সরল একটা কথা আপনি বলেছিলেন একটু আগে, যেটা অনেকেই স্বীকার করবেন না। দ্য রিয়েল হার্ড ট্রুথ ইজ যে ওই ছেলেটা, যে ছেলেটার সাথে আপনার অ্যাডাল্টারি সম্পর্ক, অ্যাডাল্টারি মানে অনেকেই বুঝবেন বাংলাতে হয়তো পরকীয়া বলে এটাকে, ওই অ্যাডাল্টারি সম্পর্কের এক ধরনের লাভ বলতেছেন আপনি সেটাকে, এবং মনে হতো যে ওই ছেলেটাকে তো সরে যাওয়ার পেছনে এই আমার হাজবেন্ডই দায়ী। তারপর হচ্ছে এরকম জোরাজোরি করতে থাকে। একদিন আমি বলেছিলাম যে আসলে আমার মনটা তো খুব খারাপ, আমার শারীরিক অবস্থা খারাপ, মানসিক অবস্থা খারাপ, এর জন্য হচ্ছে না, আমি একটু সুস্থ হয়ে নেই। তো বলতেছে তো কি করা উচিত? তো আমি বলতেছি তাহলে আমার একটু ডাক্তারের কাছে যাওয়া উচিত, মানসিক ডাক্তারের কাছে যাওয়া উচিত। তো সে বলল ঠিক আছে তাহলে যাও তুমি। পরে আমি পিজি হসপিটালে যাই, ওখানে দেখাই একজন বিশেষজ্ঞকে। তারপরে সব কথাই উনাকে বললাম, উনি আমাকে প্রেসক্রিপশন করে দিল, আমাকে নিতে বললো। আমি ওই হসপিটালে গিয়েছিলাম, তো ওখানে জ্যামের জন্য আমি কিছু সময় আর কি ব্যয় হয়েছে আমার, তো আসতে দেরি হচ্ছিল। আমাকে ফোনের উপরে ফোন করে যাচ্ছে, ফোনের উপর ফোন করে যাচ্ছে। তো আমি বলতেছি আমি তো জ্যামে পড়ে আছি, এজন্য আসতে দেরি হয়েছে। পরে যাই হোক বাসায় আসলাম, আসার পরে সে কি করলো, আমাকে টেনে নিয়ে অন্য একটা তার রুমে নিয়ে গেল, নিয়ে যে আমার মানে যে কাপড় চোপড় যা আছে সব খুলে আমাকে চেক করতে লাগলো। তো আমি বললাম কি ব্যাপার, আপনি এরকম করছেন কেন? বলতেছে তুই এত দেরি করলি কেন, নিশ্চয়ই তুই কারোর সাথে কিছু করে আসছিস, সেটাই আমি চেক করছি। তখন এইভাবে আর কি পরে আরো অশান্তি, সেই দিন আমাকে খুব মারধর করলো। পরে আমি চিন্তা করলাম যে না আমি আর থাকবো না, কিন্তু থাকবো না তো কোথায় যাব বুঝতেছি না। পরে সেদিন রাতে আবার সে কোথায় জানি ছিল, বাসায় আসা নেই। পরে সেদিন রাতে আমি আবার মনে হলো যে আমি একটু রাসেলকে ফোন দিই, একটু ট্রাই করে দেখি পরে আমার কাছে একটা ফোন ছিল, আমি লুকিয়ে রাখছিলাম ওইটা। আমার তো এমনিতে ফোন টোন সব নিয়ে গেছে, তারপরে যেটা ছিল সেটা আমি লুকিয়ে রাখছি, ওইটা বের করে আমার আলাদা একটা সিম ছিল, ওইটা দিয়ে আমি রাসেলকে ফোন দিয়েছি। পরে ফোন দেওয়ার পরে রাসেল কি করলো, মানে খুব কান্নাকাটি, মানে কান্না কণ্ঠে সে আমার সাথে কথা বললো, আর আমি তো কান্না করতেছি। পরে আমি বলতেছি যে কি ব্যাপার, কেমন আছো? তো সে বলতেছে যে আমি তো ভালো নাই, তোমাকে ছাড়া আমি কিভাবে ভালো থাকবো? তো এটা শুনে আমার আরো বেশি কান্না বলে, কারণ তার প্রতি এখনো আমার ভালোবাসা আছে। তো আমি বলছি কি ব্যাপার, তুমি এরকম কথা বলছো কেন? তোমার জন্যই তো আজকে আমি এখানে চলে আসছি, তুমি কেন এই ধরনের কথা বলতেছো? বলে যে আমি তো তখন বুঝতে পারি নাই, তুমি চলে গেলে আমার এতটা কষ্ট হবে, আমি আসলেই খুব কষ্টে আছি। তো বলছি দেখো আমিও তো কষ্টে আছি, আগে যেরকম যন্ত্রণা করতো তার চাইতে এখন আরো বেশি বেড়ে গেছে, তাই আমি থাকতে পারছি না। পরে বলতেছে তাহলে তুমি এক কাজ করো, তুমি আর একটা মাস থাকো, একটা মাস পরে আমি তোমাকে যে কোনো একটা কিছু করব। তো আমি বলছি দেখো আমার কাছে, আমি যদি একটা মাস থাকি তাহলে আমার এখানে লাশ বের হবে, আমি আর থাকবো না, ও যেভাবে আমাকে টর্চার করতেছে। পরে বলতেছে তাহলে তুমি কি করতে চাও? এখন আমি বলছি কি দেখো আমি ওকে আজকেই বের হয়ে যেতে চাই, বের হয়ে ওকে আমি একটা ডিভোর্স দিয়ে দিব সাথে সাথেই। তারপরে আমি কারো কাছে ধরো এক মাস, তুমি যেহেতু সময় নিতে চাচ্ছ, এক মাস আমি কোথাও আশ্রয় নিব, তারপরে তুমি যেটা করবে আমি সেটাই প্রস্তুত থাকবো। পরে বলতেছে যে ঠিক আছে তাহলে তুমি যেটাই করো ভেবে চিন্তে করো। পরে আমি কি করলাম, পরে আমি এখন বের হয়ে যাব। পরের দিন চিন্তা করছি, কাপড় চোপড় নিয়েছি, মানে পরেছি। এখন সে আমার পার্টস আর মোবাইল তো আটকে রাখছে, আমি তো নাম্বার কারোর সাথে যোগাযোগ করবো বা কিছু সেই রকম কোনো ব্যবস্থা নাই। পরে আমি বলতেছি আমার পার্টস দেন, আমি একটু বাইরে যাব। সে বলে বাইরে কোথায়? আমি বাইরে আমার একটু কাজ আছে, আমি যাব। সে আমাকে যেতেই দিবে না। পরে এটা নিয়ে অনেক মারধর হইলো। তারপরে বিকাল দিকে বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে আপনার পার্টস আপনার মোবাইল আমি সবই দিব, কিন্তু এখানে হচ্ছে আমার কথা শুনতে হবে। আমি কি কালকে আমরা আমার মেয়েটা যখন বাইরে যেতে চাচ্ছে, তাহলে কালকে আমরা ঘুরতে যাই, তারপরে আপনি যা বলবেন তাই আমি শুনবো। তো বলছে ঠিক আছে তাহলে আমার মোবাইল আমার পার্টস আমার কাছে দিয়ে দিতে হবে। বলছে ঠিক আছে দিয়ে দিব। পরে আমি এই সেদিন শুক্রবার ছিল, স্কুল বন্ধ ছিল, তো সেই ফাঁকে আমরা ঘুরতে বের হয়েছি। আর আমার উদ্দেশ্য ছিল যে আমি কোন রকম ঘর থেকে বের হতে পারলেই হয়েছে। পরে আমি ওদের সাথে এর জন্য রাজি হয়েছি যাওয়ার জন্য। পরে আমি যখন বাইরে বের হলাম,
বের হওয়ার পরে কিছু দূর আসার পরে আমি বলতেছি আপনারা আপনাদের মতো যান, আমি আমার মতো যাই। সে তো এই খেপে গেছে, কি ব্যাপার, মানে কি বলতে চাচ্ছ? আমি বলছি, আমি আর আপনাদের সাথে যাব না। কোথায় যাবো? আমি আমার মতো যাব। কোথায় যাব? আমি যেখানেই যাই, আমি আপনার সাথে আর যাবো না, আপনার সাথে থাকবো না। এই বলার পরে সে রাস্তা, তো তখন জুম্মাবার ছিল, শুক্রবার, সবাই নামাজ পড়ে আসতেছে। এই সময় আমাকে রাস্তার মধ্যে অনেক মারধর করলো। আর রাস্তার মানুষ নামাজ পড়তেছে, পড়ে যাচ্ছে, সবাইকে আমি মানে এত কান্নাকাটি করে বললাম যে আমাকে একটু হেল্প করেন, কেউ আমার দিকে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিল না। সবাই শুধু বলল যে আপনারা স্বামী স্ত্রী ঝগড়া করছেন, বাসায় যে করেন, এটা বাহিরে নিয়ে আসেন না, মানুষ খারাপ বলছে। কিন্তু আমি যে বাসায় কতটা অত্যাচার হচ্ছি সেটা তো মানুষ বুঝতেছে না। আমি বলার চেষ্টা করতেছি, কেউ আমাকে মানে হেল্প করতে চাচ্ছে না। যাই হোক, তারপরে পরে আমি বললাম যে ঠিক আছে, আমি আসলে যাচ্ছি আমার অ্যাডভোকেটের কাছে, আমাকে যেতে দেন। পরে সে বলল যে ঠিক আছে, আমিও যাবো। আমি বলছি, তো চলেন যাই। পরে রাজি হলো, পরে রিক্সা নিল, আমরা রিক্সার মধ্যে উঠলাম। পরে রাস্তায় যে সার্জন থাকে, আমি হঠাৎ করে সার্জনকে দেখে রিক্সা থেকে নেমে গেলাম। পরে আমি সার্জনকে বললাম যে আপনি আমাকে একটু হেল্প করতে পারেন? তো বলে কি বিষয়? আমি বলছি, আমার হাজবেন্ড ওয়াইফের একটু ঝগড়া চলছে, আমি আসলে ওর সংসার করতে চাচ্ছি না, কিন্তু আমাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, আমাকে ডিভোর্সও দিতে দিচ্ছে না। পরে বলছে যে এটা তো আসলে ফ্যামিলি সমস্যা, এটা তো আমরা কিছু করতে পারি না। আমি বলছি না, আমি আসলে ওর সাথে কোনো মতেই যাব না, আপনি যে কোনো আমাকে একটা হেল্প করেন। পরে ওনারা সেটা হচ্ছে রামপুরা থানার এরিয়াতে, তখন সে থানায় ফোন দিয়েছে। পরে থানা থেকে গাড়ি আসছে, পরে আমাকে নিয়ে গেছে থানায়। পরে থানায় যাওয়ার পরে আমার বাচ্চারাও আমার সাথে ছিল। যখন থানায় গিয়েছি তখন ওই পুলিশরা জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, আপনার সমস্যা কি? তারপর আমি সবকিছু খুলে বললাম। এখানে একটা জিনিস আমি মিস করে গেছি, যেদিন বৃহস্পতিবার দিন রাতে সে যখন আমার সাথে মানে রাতে এসছিল জন্য, তখন আর কি আমি দেখে সে পরে আমার রুম থেকে চলে গেছে। চলে যাওয়ার কিছুক্ষণ পরে যখন আমি ঘুমাই পড়ছি, তখন সে কি করছে, ওই যে মশলা বাটে পাটা পুতা যেটা বলা হয়, সেই ওইটা নিয়ে আসছে, আমার মাথায় বাড়ি দিয়ে আমাকে মেরে ফেলবে। পুতা দিয়ে মেরে ফেলতে চাইছিল, সেটা আমার মেয়ের জন্য আমি বেঁচে গেছি। তারপরে শুক্রবারে আমি ডিসাইড করলাম যে এখানে আর আমি থাকবো না, যেহেতু আমার জীবনের ঝুঁকি হয়ে যাচ্ছে। তারপর সেই ঘটনাগুলোই আমি থানাতে বললাম। তারপরে ওনারা বলল যে আমরা শিওর আপনারা আর 1 মাস 2 মাস পরে আবার মিলে যাবেন। আমি এরকম কেস অনেক দেখেছি, কিন্তু আপনারা ওনার নামে মামলা করা বা জিডি করা এটা ঠিক হবে না, আপনারা মিলে যান। ওনারা অনেক বোঝাচ্ছে আমাকে মিলে যাওয়ার জন্য, কিন্তু ওনাদের জায়গা থেকে এটা হ্যাঁ, পারফেক্ট। তারপরে ওনারা জিডি লিখবেও না, বলতেছে না আমরা লিখবো না। পরে যাই হোক, অনেক কিছু বললাম আমি, তারপরে লিখলো, জিডিটা লিখলো। লেখার পরে পরে আমাকে বলতেছে যে আপনি এখন কোথায় যাবেন? আমি বলছি, আমি এখন আমার একটা দুঃসম্পর্কে বোন আছে, ওনার বাড়িতে যাব, ওখান থেকে যেয়ে আমি তাকে ডিভোর্স দিব। বলছি যে ঠিক আছে, আপনি যখন থাকবেন না তাহলে তো আর জোর করার কিছু নেই, আপনি চলে যান। আমি বলছি যে দেখেন, আমি এখন যদি চলে যাই, সে আমার পিছে পিছে যাবে, রাস্তায় একটা সিন ক্রিয়েট করবে, আপনারা আমি যাওয়া পর্যন্ত ওনাকে আটকে রাখেন। তো বলছে ঠিক আছে, আমরা করতেছি। পরে ওকে আটকে রাখছে, আমি চলে আসছি আমার একটা দুঃসম্পর্কের বোনের বাসায় চলে আসছি। আসার পরে ওদের কাছ থেকে 2-3 দিন মানে শুক্রবার শনিবার হচ্ছে মানে সরকারি অফিস বন্ধ থাকে, আদালত বন্ধ থাকে, তাই আমি ওকে ডিভোর্স দিতে পারি নাই। রবিবারে আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি। ওকে, তারপর ডিভোর্স দেওয়ার পরে আমি পরে রাসেলকে জানিয়েছি যে দেখো আমি ওকে ডিভোর্স দিয়েছি, আমি চলে আসছি। পরে বলছে ঠিক আছে, তাহলে তুমি এখন কি করতে চাও? তুমি যদি এখন ঢাকায় থাকো তাহলে তো তোমাকে ধরে নিয়ে আবার, আর ডিভোর্সের বিষয়টা আমাকে উকিল বলেছে যে 3 মাসের মধ্যে যদি আপনাদের আবার মিল হয়ে যায় তাহলে এই ডিভোর্সটা ক্যান্সেল হয়ে যাবে, আর 3 মাসের পরে যদি কিছু হয় তাহলে ডিভোর্সটা সম্পূর্ণ হবে। তাই এখন চিন্তা করতেছি যে 3 মাস আমাকে অন্তত ওর কাছ থেকে দূরে থাকতে হবে, কি করা যায় এখন। পরে আমি রাসেলকে বললাম যে দেখো, আমি তো আমার এরকম আপন মার সাথে একবার দেখা করেছিলাম, সে বলেছে যে কোনো সময় যদি আমার কাছে আসতে চাও, তুমি একটা অ্যাড্রেস দিয়েছিল, সেই অ্যাড্রেসটা আমার মনে আছে, আমি তো ওইখানে যাবো। তো বলছে ঠিক আছে যাও, আর তোমার মার সাথেও দেখা করে আসো, ভালোই হবে বিষয়টা। তো আমার মার বাড়ি আর দাদা বাড়ি কাছাকাছি ছিল, কিন্তু দাদা বাড়ি আমি যাই নাই, কারণ হচ্ছে যে আমার প্রত্যেকটা কাগজপত্রের মধ্যে আমার দাদা বাড়ির অ্যাড্রেস ছিল। সে ভালো, আমার হাজবেন্ড ভালো করেই জানে যে ওই অ্যাড্রেসটা, আমার চিন্তা ছিল ওখানে গেলে আমাকে খুঁজে বের করে ফেলবে, এরকম কিছু মনে হয়েছিল আমার কাছে। সেজন্য আমি আমার দাদা বাড়ি যাইনি, আমার নানা বাড়িটা খুঁজে বের করছি। খুঁজে বের করার পরে গিয়েছি ওখানে, সবাই আমাকে প্রায় অনেক বছর পরে আমাকে দেখেছে, সবাই ছোট দেখেছে, কেউ চিনতেও পারে নাই। যাই হোক, পরিচয় দেওয়ার পরে সবাই খুব কান্নাকাটি করলো, এত বছর পরে তোমাকে দেখলাম, আমরা আশাও করি নাই। ওখানে ছিলাম, ভালোই ছিলাম কিছুদিন। হঠাৎ করে সে আমাকে মানে কিভাবে জানি জানতে পারলো আমি ওখানে আছি।
তারপরে সে আমার নানা বাড়িতে আমাকে খুঁজতে গেল। পরে মানে আপনার হাজবেন্ডের নাম কি ছিল? আমার হাজবেন্ড নাম জামান ছিল। জামান, মানে জামানই খোঁজটা পেল, রাইট? ওকে, তারপরে সে আমার মামা বাড়ি গেল, যাওয়ার পরে ওখানে যে আর গ্রাম সাইডটা হচ্ছে এরকম যে মেয়েরা স্বামী ছেড়ে অন্য কোথাও চলে যাবে, এটা খুবই একটা খারাপ চোখে দেখে এবং বাতাসের আগে কথা ছড়ায়, জি। রাইট। সো উই নো দ্য সিচুয়েশন, আলটিমেটলি কি হলো? আলটিমেটলি সে ওখানে যে আমার মামাকে বলল যে আমি অন্য একটা ছেলে হাত ধরে চলে আসছি, এই সেই পুরো ডিটেল কাহিনী যেটা বললো, দ্য রিয়েল স্টোরিটাই বলেছে সে ওখানে। তার ফরে গিয়েছে ব্যাপারটা, কারণ পৃথিবীর কেউ এটা বিলিভ করবে না, এবং মেয়েটার যে আসলে কোনো কারণ থাকতে পারে ওখানে যাওয়ার, সেটাও সে কেউ মানতে চাইবে না, যেমন ভাবে মানতে চাচ্ছে না ফেসবুকের অসংখ্য শ্রোতা। ওই তো গ্রামে সবাই আর কি আমাকে খারাপই বলছে। তারপরে আমার মামা শুধু একটাই বললো যে দেখো, তুমি যদি কোনো না কোনো ভাবে অশান্তি যদি নাই করে থাকো, তাহলে সে এত বছর পরে 2টা বাচ্চা ফেলে কেন বের হবে? বুঝলাম তার অপরাধ আছে। আচ্ছা যাই হোক, তুমি যদি তোমার মা বাবাকে এখানে আমাদের কাছে নিয়ে আসতে পারো আর আমাদের কাছে সরি বলবা, আর এরকম কখনোই এরকম কিছু হবে না যদি বলো, তাহলে আমি তোমার কাছে উঠাই দিব। দ্য বিগ পয়েন্ট এন্ড দ্য কোশ্চেন ইজ, শান্তির জন্য সে রাসেলের হাত ধরেছে। শান্তি কি সে শেষ পর্যন্ত পেয়েছে? আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি ধীরে ধীরে। ওকে ফাইন, আমি রাসেলের প্রসঙ্গে স্ট্রিক্ট থাকতে চাই। রাসেলকে আপনি তো ডিভোর্স দিয়ে দিলেন, তারপরে কি আপনি বললেন যে এবার আমাদের বিয়ে করা উচিত? রাসেলকে হ্যাঁ বলেছি, তো সে তখন বলেছে সে কি বলে? তখন বলেছে যে 3 মাস পার না হলে তো করতে পারবে না। ফাইন, 3 মাস পরে কি হলো? তারপরে হচ্ছে পরে বলতেছি দেখো আমার তো কিছু সমস্যা আছে, লোন আছে, এখন আমি লোনগুলা শোধ করতে হবে, তাছাড়া ফ্যামিলিতে এখন আমি খুব বিপর্যয় অবস্থায় আছি, এখন আমি বিয়েটা করতে পারবো না, আরো কিছু পরে করব তোমাকে। সেটা কতদিন পরে? সেটা বলতেছে সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে। পুরোপুরি অনিশ্চয়তা। জি। ততদিনে কি আপনার ছেলে মেয়েগুলো কি আপনার কাছে থাকে নাকি আপনার জামানের কাছে? জামানের কাছেই থাকে। 3 মাস পরে, মানে ডিভোর্স হয়ে যাওয়ার 3 মাস পরে, আলটিমেটলি যখন ডিভোর্সটা অ্যাক্টিভ হয়ে গেল, জি। তাই তো? তখন আপনি কি করছিলেন? তখন আমি হচ্ছে মানে জায়গায় জায়গায় আশ্রয় নিয়ে বেড়াচ্ছি, যেহেতু আমার নানা বাড়ি চিনে ফেলেছে, নানা বাড়ি আর থাকা যাবে না, সেজন্য আমি আমার মা থাকতো ঢাকায় গাজীপুরে চলে গিয়েছি। তারপরে গাজীপুরে যাওয়ার পরে ওখানেও সে বের করে ফেলেছে। আর ওখানে একটা ইতিহাস হয়েছে, যেটা হচ্ছে যে আমার মার যে দ্বিতীয় হাজবেন্ড, ওনার সাথে আমার হাজবেন্ডের এক্স হাজবেন্ডের আর কি একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আর আমার হাজবেন্ড হচ্ছে তাকে টাকার লোভ দেখিয়েছে যে আপনি যদি ওকে আমার হাতে তুলে দিতে পারেন তাহলে আপনাকে টাকা দিব। আপনার হাতে তুলে, মানে ওর হাতে তুলে দিলে লাভটা কি হবে? ও কি করতে চায় আপনার সঙ্গে? আমার সাথে মানে সে সংসার করবে। এখনো সে সংসার করবে? হ্যাঁ, এখনো সে সংসার করবে। মানে ডিভোর্স হয়ে যাওয়ার পরও সে সংসার করবে। কেন করবে সেটা আমি জানি। সে সবাইকে কস দেখায় যে 2টা বাচ্চার জন্য হলেও আমি তাকে নিতে চাই। সে যত কিছুই করুক না কেন, আমি 2টা বাচ্চার জন্য হলেও সংসার করতে চাই। ওকে। পরে উনি এরকম আর কি। আর তারপরে এই যখন ওনাকে টাকার লোকটা দেখিয়েছে, তারপর থেকে ওই লোকটা আমাকে সবসময় জ্বালাতন করতো, বলতো চলে যাও, তুমি থাকতে পারবে না আমার বাসায়, এই সেই অনেক যন্ত্রণা করতো। পরে একটা সময় আমার আর ওইখানে থাকা হতো না, আমি খুব কষ্ট পেতাম। পরে আমি চিন্তা করলাম যে আমি এখন কোথায় যাব, সবকিছুই তো হারিয়ে ফেললাম, কার কাছে এখন যে আশ্রয় নিতে পারি। তখন আমার মাথায় একটা জিনিস আসলো যে আমি এখন পর্যন্ত আমার বাবার কাছে যাইনি, আমার বাবার আশ্রয়টা বাকি আছে, আমি সেখানে যাব। পরে আমি বাবাকে খুঁজে বের করলাম, পরে বাবার কাছে আমি আশ্রয় নিলাম। বাবার কাছে আশ্রয় নেওয়ার পরে সে আবার ওই একইভাবে মানে টের পেয়ে গেল আমি বাবার কাছে আছি। তারপরে হচ্ছে সে আমার সাথে ওইখানে আসছে, আমার বাবার কাছে আসছে, এসে আমার বাবাকে বিশ্রী ভাষায় গালাগালি করলো, আমাকে গালাগালি করলো, করার পরে আমাকে থ্রেট দিল যে মেরে ফেলবে, আমার বাবা সহ মেরে ফেলবে, এই সেই। পরে আমি আবার জিডি করতে গেলাম ওর নামে, যেহেতু আমাকে থ্রেট দিচ্ছে আমি এখন ওর নামে জিডি করব। পরে আমি রামপুরা থানায় আবার গেলাম, যাওয়ার পরে বলতেছে যে আপনি এখন যে এরিয়ায় আছেন ওই থানায় যেয়ে বলবেন, এখন আর আমাদের কোনো কাজ নাই। তারপরে আমি এখন যে এরিয়া আছি ওই থানায় গেলাম, ওই থানায় যাওয়ার পরে সে আর কি আমাকে জিডিটা লিখলো। তারপরে বলতেছে যে এবার আচ্ছা আমরা তো জিডি লিখছি, আমাকে চা খাওয়ার জন্য পয়সাটা দেন, কিছু পয়সা দেন। পরে বলতেছি যে দেখেন আমার কাছে তো কোনো পয়সা নাই, আমার অবস্থা খুবই খারাপ। তো বলতেছে আপনাকে দেখে তো মনে হয় না যে আপনার কাছে পয়সা নাই। আমাকে দেখেন পুলিশ ঘুষ চাচ্ছে। জি। তো আমি বলতেছি দেখেন সত্যিই আমার কাছে পয়সা নাই। বলে পয়সা না থাকলে আপনি এত পাংপুং করে বেড়ান কেন? তো বলছি এটা তো আমার অভ্যাস হয়ে গেছে, এখন আমি যদি ভালো থাকতে চাই, এখন আমি কিভাবে খারাপ থাকবো, ইচ্ছা করে কিভাবে খারাপ থাকবো? বলে অত কিছু বুঝি না, আমাদের চা খাওয়ার জন্য পয়সা দিতেই হবে। তো আমি পরে পার্সটা ওনাকে দেখিয়ে দিলাম যে দেখেন এই যে আমার সত্যিই আমার কাছে টাকা নেই। পরে যাই হোক উনি কোন রকমের জিডিটা লিখে আমার কাছে একটা পেপার দিল, দিয়ে পরে বললো যে এবার আপনি যান। পরে বলতেছে আচ্ছা আরেকটা, পরে লাস্টের দিকে ডেকে বলতেছে আপনার হাজবেন্ড আপনাকে কোথায় এরকম করছে, রাস্তায় হয়রানি করেছে? তা বলছে
এটা এয়ারপোর্ট এলাকায় করেছে। বলতেছে তাইলে আপনি এক কাজ করেন, আপনি এয়ারপোর্টে একটা যায় জিডি করেন ওনার নামে। পরে আমি কি করলাম, আমি সাথে সাথে আবার এয়ারপোর্ট থানায় গেলাম। তো এয়ারপোর্ট থানায় গিয়েছি, পরে বলেছি সব বিষয়টা। পরে বলছে তাহলে তো আপনি ওখানে জিডি করেছেন, এখানে জিডি তো বারবার তো জিডি হয় না। তো আমি বলছি ওনারাই পাঠাইছে, আমি এখন কি করব। পরে দেখি আপনার জিডি পেপারটা দেখি, তো ওই এসআইটা পেপারটা দেখে বলতেছে আপনার তো জিডি কমপ্লিট হয়নি। আমাকে কেন? বলছে না এটা তো থানার সিল থাকবে এবং আপনার এইটা কে হ্যান্ডেল করবে সেই অফিসারের নাম থাকবে, কিন্তু এখানে তো কিছুই নেই। বলে আসলে আমার কাছে উনি টাকা চেয়েছিল তো আমি দিতে পারিনি, হয়তো বা এটা হয়েছে। পরে উনি আবার ওই থানায় ফোন দিল, তারপর ওনাদেরকে বললো কেন আপনারা এই কাজটা করলেন, তাড়াতাড়ি ওনার কাজটা কমপ্লিট করেন। পরে আমাকে আবার পাঠালো। পরে ওখানে বড় কর্মকর্তা যে ছিল সে আমাকে সরি টরি বলে তারপরে আমার কাজটা কমপ্লিট করে দিল, জিডি করে দিল। এইভাবেই পরে আমি আসছি, পরে শুনতে পারছে যে তার নামে আমি জিডি করছি। সে আবার আমার হাজবেন্ড, এক্স হাজবেন্ড, উনি এসে আবার আমাকে ভয় দেখাল, হ্যাঁ জিডি করেছিস তো কি হয়েছে, আমি তোকে রাস্তায় খুন করে ফেলবো, অ্যাক্সিডেন্ট করাই দিব, এটা করবো সেটা করবো, আমার তোর থানার জিডি করছে, আমার কিছুই হবে না, কোনো যায় আসবে না। সে ভয় দেখাচ্ছে আমাকে, আমি যেন জিডিটা উঠাই নেই। তো আমি বলছি যে না, কখনোই আমি জিডি উঠাবো না, আমি জিডি করেছি কেন উঠানোর জন্য উঠাবো না। তারপরে এইভাবেই হচ্ছে, আমি ওখানে ওদেরকে সময় দিচ্ছি কাজের জন্য। এইভাবেই পরে একটা সময় আমি কাজ পাই, আমি আলাদা বাসা নেই, এখন বাসা যাব। এই সময় আমার বাবা একদিন রাত্রেবেলা খুব অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে আমার বাবা ব্রেন স্ট্রোক করে মারা যায়। তখন আমি খুবই অসহায় হয়ে গেছি। এখন আমি একা একটা মেয়ে মানুষ, আমার বাবা মারা গেছেন, এখন আমি আমার বাবাকে নিয়ে কি করব, কিভাবে বাড়িতে যাব, কি করব। তখন আমি যে আমাকে কাজ দিয়েছে আমি তাকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে বলতেছি, তা উনি বলতেছে ঠিক আছে আমি এক্ষুনি আসছি। পরে আসার পর উনি ডক্টর নিয়ে আসলেন, পরে দেখলো যে হ্যাঁ সত্যি মারা গিয়েছেন। পরে যাই হোক উনি আমাকে টাকা পয়সা দিল, আমি আমার বাবার লাশ নিয়ে বাড়িতে গেলাম, মাটি টাটি দিয়ে তারপরে আমি আসলাম। এখন আসার পরে আমি নতুন বাসায় উঠে গেলাম। আর এদিকে একটা কথা বলতে ভুলে গেছি, আমি যখন আমার বাবার আশ্রয় পেয়েছি তখন আমি আমার মেয়েকে নিয়ে আসছি, আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসছিলাম। তারপর আমার মেয়ে ছিল আমার কাছে, তারপরে মেয়েকে নিয়ে আলাদা বাসা নিয়েছি। মাঝে মধ্যে আমার হাজবেন্ডের সাথে কথা হয়, তারপরে আমার ছেলেকে দেওয়ার কথা বলি, সে বলে যে না মেয়েকে নিয়ে গেছো ভালো কথা, ছেলেকে আমি কখনোই তোমাকে দিব না। তারপরে আমি কাজ করতে থাকি, এদিক দিয়ে মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছি। আমি আপনাকে কিছু কোশ্চেন করবো এই মুহূর্তে, কোশ্চেনগুলো খুব ছোট ছোট করে আমি জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে আপনি শেষ পর্যন্ত ছেলে এবং মেয়ে দুটো পেয়েছেন আপনার কাছে, রাইট? পেয়েছি। এটা কি আপনি আইনি লড়াইয়ের মাধ্যমে পেয়েছেন নাকি আলটিমেটলি কোনো ব্যবস্থা করে তাদেরকে নিয়ে না, ওই এসেছেন? যে আমার বসরা যে পাওয়ারফুল, ওনাদেরকে পাওয়ার দেখিয়ে মানে ওদেরকে নিয়ে বসরা পাওয়ারফুল মানে আমার বস তো রাজনীতির সাথে জড়িত। মানে আপনি আলটিমেটলি যেখানে কাজ করতেন বা যে ধরনের যার কাছ থেকে সাপোর্ট পেতেন তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন, জি। তিনি আপনাকে এমনি এমনি সাহায্য করতেন? জি, এমনি এমনি কি ওই দুনিয়া আজকালকে সাহায্য করে? এবং তাও আমি আপনার মতো মানুষই কেন করতে যাবে সে সাহায্য? উনি একটা অসহায় মেয়ে মানুষ হিসেবে আমাকে সাহায্য করেছে। আর ওনার একটা আশা ছিল, প্রথমে আমি বুঝতে পারি নাই। একদিন সে আমাকে বলেছিল যে তুমি যদি কিছু মনে না করো আমি তোর সাথে একটা কথা বলবো। তো বলতেছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো আমি বলছি যে না আসলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তখন বলে যে কেন করতে পারবো না? তো আমি বলছি যে আসলে আমি একজনকে ভালোবাসি, তার সাথে আমি এখনো আছি, সে আমাকে বিয়ে করবে, আমি তার সাথে কমিটমেন্টে আছি। ওকে ফাইন, তখন আপনি রাসেলের সাথে কমিটমেন্টে আছেন? জি। মানে রাসেলের সাথে এক ধরনের লিভ টুগেদার আপনি করছেন উইদাউট বিয়ে, এক ধরনের শারীরিক অনৈতিক সম্পর্ক, রাইট? জি। এবং যে বসের কথা এখানে আসছিল উনি আপনাকে কতদিন পর্যন্ত সাপোর্ট করেছিলেন, না এখনো করছেন? কে বস? হ্যাঁ? জি, এখনো সে করছেন। এখনো সে আপনাকে সাপোর্ট করে যাচ্ছেন উইদাউট এনি ইন্টারেস্ট? জি। ওকে, এবং তার সাহায্যে তার রাজনৈতিক ক্ষমতার বলেই আপনি আপনার মেয়েটাকেও ছেলেটাকেও দুজনকেই আপনার কাছে পেয়েছি। রেখেছেন। জি। ওকে, রাসেল এখন কি বলে? আমাকে রাসেলের শেষ অবস্থাটা বলেন। রাসেলের সাথে এখন আমার সম্পর্ক মোটামুটি নাই বলা চলে। নাই বললেই চলে। কেন? কারণ সে আমার একটা ফল্ট পেয়ে, মানে আসলে এটা ফল্ট না, কিন্তু সে ফল্ট ধরে জাস্ট আমাকে বলতেছে তোমার এই ফল্টের জন্য আমি আর তোমার সাথে সম্পর্ক Which রাখবো না। fault? ফল্টটা হচ্ছে যে আমি যেহেতু বাইং হাউসের কাজ করি, আমার বাইরেদের সাথে কন্ট্যাক্ট করতে হয়, বাইরেদেরকে মেসেজ পাঠাতে হয়। তো একটা মেসেজ অবশ্য আমি ব্যক্তিগতভাবে পাঠিয়ে ফেলছিলাম, তো সেই মেসেজটা সে দেখেছে, দেখার পরে সে ওইটাকেই ফল্ট মনে করেছে। তো বলতেছে আমি তোমাকে কাজ করার জন্য সুযোগ দিয়েছি। জীবনে কোনোদিন সে আপনাকে সেই ধরনের কথা বলেছে যে একজন মানুষকে ভালোবেসে সংসার করে তাকে ছেড়ে আসছো, আমাকেও যে ছেড়ে যাবা না তার কোনো কি নিশ্চয়তা আছে? কখনো কি আপনাকে সেই ধরনের কোনো কথা বলেছে, রেগে হোক বা অন্য কোনো ভাবে হোক? না, এইটা আমাদের সম্পর্ক যতদিন ভালো ছিল ততদিন এই কথাটা সে বলে। ভালো মন্দের জায়গাতে আমি যেতে চাই না, আমি শুধু বলতে চাই যে তার মুখ থেকে কখনো আপনি এই ধরনের কথা শুনেছেন কিনা? লাস্টের দিকে শুনেছি। লাস্টের দিকে শুনেছেন। দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট।
ওকে, যেটা হচ্ছে যে রাসেল এখন কি বাংলাদেশে আছে, মানে আপনার আশেপাশে আছে? না, রাসেল এখন বাংলাদেশেই নেই। বাংলাদেশেই নাই, কোথায় আছে সে? সে এখন আমেরিকায় আছে। আমেরিকাতে আছে। শেষ পর্যন্ত আপনি কি জেনেছেন তার সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে? সে লাস্টে আমাকে যখন সে যেদিন চলে যাবে সেদিন আমাকে ফোন দিয়ে বলতেছে, দেখো ওই ফোন টোন বা SMS ওগুলো আসলে কিছুই ছিল না, তুমি আমাকে সরাসরি যদি তোমাকে বলি আমি বাইরে চলে যাচ্ছি, আমাকে তো যেতে দিবে না, তাই আসলে ওই রকম কিছু বলা হয়েছে। এখন যেটা হচ্ছে যে আমি চলে যাচ্ছি, সে আমার কাছে লুকিয়েছে পুরো বিষয়টা। সে বলেছে যে সে ভিজিট ভিসায় যাচ্ছে, কিন্তু কানাডায় যাচ্ছে এই কথা বলতেছে। আমি 3 মাস পরে চলে আসবো, 3 মাস পরে তুমি যা বলবো আমি তাই শুনবো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তো এইভাবেই পরে কথাই হচ্ছে, উনি বাইরে থেকেও আমার সাথে কথা বলছে। হঠাৎ একদিন আমার কেন জানি মনে হইলো যে সে আর মানে আমার সাথে নাই, কেমন জানি সে আলাদা। বাইরে যাওয়ার পরে একটু ফোন কম করে, তারপরে মাঝখানে সে বলছে যে দেখো তোমাকে বলছি, তুমি যদি কোনো ব্যবস্থা ভালো কিছু পাও, ভালো কোনো অফার পাও, তুমি চলে যাও, আমার আশায় থেকো না। আর যদি আমার আশায় থাকো তাহলে হবে কি হবে না এর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না, এখন সবকিছু তোমার উপরে। তো এটা বলার পরে আমার খুব খারাপ লাগছিল। পরে যেভাবেই হোক আমি কোনো না কোনো ভাবেই তার একটা খোঁজ নিয়েছি, তারপর তার বোনের একটা নাম্বারে আমি ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে আমি তার ফ্রেন্ড হিসেবে কথা জিজ্ঞেস করতেছি যে রাসেল কোথায়, রাসেলকে তো অনেকদিন ধরে পাচ্ছি না, ফোনে কোথায় গেছে। তখন সে বলল যে আমার ভাই তো আমেরিকায় চলে গেছে। তো আমি বলছি আমেরিকায় কেন হঠাৎ করে চলে গেল, বলে ও তো ওর ওয়াইফের কাছে চলে গেছে। তখন আমি শর্ট হয়ে গেছি কথাটা শুনে। তারপরে আমি বললাম যে ওয়াইফ মানে সে কবে বিয়ে করেছে, বলতেছে সে তো 3 বছর আগে বিয়ে করেছে। তো বললাম ওনার ওয়াইফের নাম কি? তখন যেই নামটা বললো সেই নামটাতে আমি আগে থেকেই পরিচিত, কারণ আমাকে বলেছে এই নামের মেয়ের সাথে ও প্রেম করেছে, দেন ওদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আসলে ওইটাই ওর ওয়াইফ ছিল। আর যখন ব্রেকআপ হয়ে গেছে তখনই ওর বউ বাইরে চলে গিয়েছিল, সেই টাইমটা সে আমার সাথে পাস করেছে। এখন বুঝতে পারছি যে সে মানে আসলে টাইম পাস করার জন্যই আমার সাথে রিলেশন করা। এত বড় ভুল একজন মানুষ কখন করতে পারে, মানে আমি ঠিক জানি না। ভালোবাসলেই বোধহয় সম্ভব না। লাভ রানস ব্লাইন্ড একটা কথা আছে যে ভালোবাসা হচ্ছে অন্ধ, এবং একটা মানুষকে কতটা অন্ধ করে দিলে একটা মানুষ এই কাজটা আসলে করতে পারে। আমি ওর ভালোবাসার অন্ধ ছিলাম। ও এরকম কিছু কথা বলতো যা আমার কাছে খুবই মানে ভালো লাগতো এবং বিশ্বাসযোগ্য ছিল। আর যেহেতু ওকে আমি বারবার বলেছি আমি এই সমস্যাগুলো আমার হাজবেন্ডের কাছ থেকে পেয়েছি, দেন ও আমাকে মানে সবসময় ফ্রিডম দিত, সবকিছু আমি যা বলতাম তা মেনে নিত See, সবকিছু। this is the fact. এখন আপনি তো বুঝতে পারছেন যে কেন মেনে নিত। জি। কারণ তার ওয়াইফ ছিল, এটা তার জন্য একটা বোনাস ছিল। কিন্তু আমি রূঢ় কখনো ভাষায় যদি বুঝতে বলে দিই। পারিনি, কারণ সে রাতের পর রাত আমার সাথে কথা বলেছে, সে সারাদিন কথা বলেছে, ইভেন কি প্রত্যেক দিন আমরা দেখা করেছি আমার বাসায় এসেছে। আমি কখনো বুঝতেই পারি নাই যে সে ম্যারিড পার্সন হতে পারে। রাইট, ম্যারিড পার্সন না হলেও আপনার জন্য এটা একটা ভুল ছিল। সে আপনাকে বিয়ে করেনি, এটা অবশ্যই। আপনাকে কমিটমেন্ট দিয়েছে, কমিটমেন্ট রাখেনি। দিস আর অল ফল্ট। লাস্টলি কি অবস্থা বলেন তো আপনি আমাকে? লাস্ট যেটা হচ্ছে এখন সে মানে আমি যে জানতে পেরেছি তার বিষয়গুলো আমি তাকে জানতে দেই নাই, বুঝতে দেই নাই। আমি এখনো তার সাথে কথা বলে যাচ্ছি, এখন আপনি তাকে লাভ করেন? এখনো তাকে লাভ করি, এবং আমার মানে এখনো মনে হচ্ছে যে আমি তার জন্য সারা জীবন অপেক্ষা করে যাব, কেন? কারণ তাকে আমি অন্ধের মতো ভালোবাসি। এই জায়গাটায় যদি পাবলিক আপনাকে গালি দেয়, গালমন্দ করে, আমার কিচ্ছু বলার নেই। আই উইল ইন্সপায়ার দেম টু বি অনেস্ট। বাট আপনি যে কারণে আজকে এখানে এসছেন, ভুলের জায়গাটাতে আপনার ভুলটা কোথায় ছিল সেই জায়গাটা আমি আপনাকে স্যালুট করি। এই ভুলের জায়গাটা আপনি একেবারে শেষের দিকে এসে আমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিন। আপনি কি মনে করেন আপনার ভুলটা কোথায় ছিল, অপরাধটা কোথায় ছিল? আমার অপরাধটা ছিল যে আমার সংসারেই থাকা উচিত ছিল, যত অশান্তি হোক আমি যদি একটু স্যাক্রিফাইস করতাম আমার সংসারটা টিকে যেত। আর দ্বিতীয় ভুল করেছি যে আমি তাকে ভালোবেসেছি, আমার তাকে ভালোবাসা উচিত হয় নাই। আর যেহেতু সে সবকিছু আমার কাছে লুকিয়ে রেখেছে, তার পরিচয় না জেনে এরকম অপরিচিত একটা মানুষের সাথে সবকিছু করাটা আমার ঠিক হয়নি। আপনি কি পারবেন আপনার সন্তানদেরকে সঠিক উত্তর দিতে যে আপনি এগুলো কেন করেছেন? আজকে লাখো মানুষের কাছে আপনি জবাব দিচ্ছেন। আপনার সন্তান যদি কখনো আপনার সামনে দাঁড়ায় জিজ্ঞেস করে, আমি কখনোই কিছু বলতে পারবো না। দ্যাট ইজ দ্য আলটিমেট পেনাল্টি অফ ইউ। আর কিচ্ছু লাগবে না। দ্যাট ইজ দ্য আলটিমেট পেনাল্টি। বিকজ আমি ধরে নিচ্ছি আপনার হাজবেন্ড ভালো ছিল না। দেখুন কতগুলো সমাধান হতে পারতো। আপনার হাজবেন্ড খারাপ ছিল, আপনি তাকে ডিভোর্স করে দিতেন। হ্যাঁ, ডিভোর্স করে দিয়ে আপনি আলাদা থাকতে পারতেন। আপনি একটা লম্বা সময় নিতে পারতেন, দুজনের সেপারেশনে থাকতে পারতেন লম্বা সময়ের জন্য। ট্রাই করতেন যে আলটিমেটলি আপনি ফিল করেন কিনা তাকে। ইকোনমিক সাপোর্টের একটা জায়গার ব্যাপার ছিল, ফাইন। ইকোনমিক সাপোর্টের জায়গায় আপনি নিজে স্বাবলম্বী হওয়ার জন্য যথেষ্ট রসদ আপনার কাছে ছিল। আপনি কাজ জানেন, আপনি হাতের কাজ জানেন, আপনি সেগুলো নিয়ে কাজ করতে পারতেন। এবং এই কাজ করে বাংলাদেশে অনেক অনেক মেয়েরা আজকে স্বাবলম্বী। আপনি সেই জায়গাটা থেকে পারতেন, আপনি সেটাও করেননি। আপনি সেকেন্ড টাইম ফল ইন লাভ উইথ সামওয়ান, আপনি দুটো বাচ্চার মা হওয়ার পরেও
এবং সেই ফল ইন লাভটা ঠিক সেম ব্যাপার ছিল লাইক ইউর হাজব্যান্ড, যখন আপনি হাজব্যান্ডের সাথে ভালোবেসেছিলেন, স্টিল ইউ আর ফল ইন লাভ উইথ দ্যাট গাই, যে মানুষটা আপনার সাথে এক ধরনের বড় হিপোক্রিসি করেছে। তাহলে আপনার প্রথম হাজব্যান্ডের ক্ষেত্রে অপরাধটা কোথায় ছিল? আমি তাকে কোনো অপরাধ দেখছি না। আপনার সেকেন্ড মানুষ যে, সে যদি বিয়ে করে এত বড় চিট করে একটা সংসার ভেঙে দিয়ে বিদেশে চলে যেতে পারে, তাহলে প্রথম হাজব্যান্ড তো তার তুলনায় অনেক ভালো মানুষ ছিল। আপনি তো তাকে কোনোদিন হাতে নাতে ধরেননি, ধরেছেন? জি ধরেননি, আপনি তাকে সন্দেহ করতেন, সে আপনার পাশে বসে থেকে পুরো একটা মেয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো। হ্যাঁ, এটুকুই আপনার কাছে লেগে, আপনি কোনোদিন তাকে হাতে নাতে ধরেননি, আপনাকে সে হাতে নাতে ধরেছে, তারপর আপনার সঙ্গে ঘর সংসার করতে চেয়েছে। জি সে অন্যায় করে অত্যাচার করুক, আপনার কাছে সে অধিকার চেয়েছে, স্বামীর অধিকার। আপনি পালিয়ে গেছেন, তারপর আপনাকে ওখান থেকে বারবার ধরে নিয়ে আসার চেষ্টা করছে দুটো সন্তানের জন্য। লাভ না করলেও দিস ইজ হার্ড ট্রুথ। জি। কিন্তু আপনাকে এই মানুষটা কি দিয়েছে, যে মানুষটাকে আপনি স্টিল লাভ করেন? সে তার কাছ থেকে তো কিছুই পাইনি, কিন্তু আমি এটাই বলবো যে তার তার সাথে আমি সময় কাটাতে আমার ভালো লাগতো। ইজ দ্যাট অল থিং ফর লাইফ? দিস ইজ ভেরি ফানি। বাই দ্য ওয়ে, আপনার জন্য কিছুই বলার নেই, শুধু একটা কথা বলার ছাড়া, সেটা হচ্ছে মিতা, যাই কিছু করেন না কেন, আপনার সন্তানের ভবিষ্যৎ খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটা মেয়ে আছে এবং আপনার ছেলে আছে, এবং আপনার বেটার ফিউচার আপনার বেটার ইকোনমিক স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে। এবং আপনার যে লেখাপড়ার স্ট্যাটাস, সেখান থেকে আসলে খুব বেশি ভালো কিছু করা সম্ভব কিনা আমি জানি না, তবে অবশ্যই সেই দিনের জন্য আপনার প্রিপারেশন নেওয়াটা বেটার, যে যেদিন আপনার মেয়ে আপনার সামনে দাঁড়িয়ে বলবে যে আমার ভবিষ্যৎটা কেন।